সো আজকে যে আমরা টপিকটা পড়বো সেটা হচ্ছে প্রবাবিলিটি থিওরি, যেটা আমাদের ফাইনালের টপিকগুলোর ফার্স্ট স্টেপটা আর কি। তো আমি শুরুতেই বলেছিলাম যে আমরা আসলে ফাইনালের পরে মেশিন লার্নিং রিলেটেড স্টাফস পড়বো আর কি। মেশিন লার্নিং এর সাথে যেসব জিনিস আমরা মানে জানা দরকার বা ওইখানকার কিছু মডেল রিলেটেড জিনিসও পড়বো আস্তে আস্তে সামনে। তো আজকে মানে প্রবাবিলিটি জিনিসগুলোতে শুরু। প্রবাবিলিটি আপনারা পড়ছেন আগে 230 তে স্ট্যাটে পড়ার কথা। তো ওইটার বেসিক গুলো তো থাকবেই, সাথে আমরা হচ্ছে এখানেও কিছু দেখবো আর কি। আই গেস ওখানে অনেক কিছু আপনারা পড়ছেন। আচ্ছা, তো এখন তো ফার্স্টে একটু মেশিন লার্নিং নিয়ে কথা বলি, যে মেশিন লার্নিং এর সাথে আমরা কেন প্রবাবিলিটিটা পড়তেছি। মানে প্রবাবিলিটি মানে হচ্ছে তো সম্ভাবনা, তো সম্ভাবনার জিনিসটা কেন মেশিন লার্নিং এর ক্ষেত্রে আসতেছে, ঠিক আছে। সো এটা নিয়ে একটু আমরা মানে কথা বললি, তারপরে হচ্ছে আস্তে আস্তে প্রবাবিলিটি থিওরি গুলা দেখবো। তো মেশিন লার্নিং এর জিনিসগুলো এতটা এখন ওইভাবে থিওরিটিক্যাল জিনিস আপনাদের জানা লাগবে না, ওগুলা জাস্ট আমি হালকা পাতলা ভাবে বলবো জাস্ট রিলেট করার জন্য। কিন্তু মেইনলি এখানকার কোয়েশ্চেন আসে ম্যাথমেটিক্স আর কি, যেগুলো আমরা আস্তে আস্তে আর কি সামনের দিকে যাবো। তো মেশিন লার্নিং জিনিসটা কি? তো মেশিন লার্নিংটা হচ্ছে যে আমরা এতদিন যে ধরনের অ্যালগোরিদম পড়ছি সেগুলা অনেকগুলা ছিল হচ্ছে মানে আমরা স্পেসিফিক্যালি প্রোগ্রাম করতাম, তাই না? স্পেসিফিক্যালি প্রোগ্রামড অ্যালগোরিদম ছিল। তো ওগুলো হচ্ছে কিছু কাজ মানে আমি করাইতে চাই, ওটা স্পেসিফিকলি আমার ওইভাবেই প্রোগ্রাম করে দিতে হইতো, ঠিক আছে। কিন্তু মেশিন লার্নিং এ জিনিসটা এরকম না। মেশিন লার্নিং এ আমরা এমন ভাবে হচ্ছে প্রোগ্রাম করি বা এমন ভাবে একটা মডেল বিল্ড করি যেটা হচ্ছে যেটা লার্নিং অ্যাবিলিটি থাকবে, হুইচ মিনস তাকে আমরা কোনো একটা কাজ স্পেসিফিকলি করার জন্য বলে দিব না, সেই হচ্ছে আগের কিছু এক্সপেরিয়েন্স থেকে বা আগের কিছু ডেটা দেখে সে লার্ন করবে যে আচ্ছা এই জিনিসটা আগে এভাবে হয়েছে, তাহলে আমার এভাবে আউটপুট দেওয়া উচিত, ঠিক আছে। তো মানে এটা হচ্ছে আমরা এই ধরনের মডেলগুলো মানে অনেক লার্জ কাজের জন্য, যেগুলো আমরা সব ধরনের জিনিস তো আমরা ছোটখাটো জিনিস প্রোগ্রাম করতে পারি না। তো মডেলকে এইভাবে লার্ন করাইলে আমাদের সবকিছু আর কি স্পেসিফিকলি প্রোগ্রাম করে দিতে হয় না, তখন ওরা অটোমেটিকলি নিজেরা লার্ন করতে পারে। তো এরকম কিছু এক্সাম্পল আছে, যেমন আনপ্রেডিক্টেবল সিচুয়েশনস এর ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি যে স্প্যাম ডিটেকশন। তো স্প্যাম ডিটেকশনটা হচ্ছে ইমেলের স্প্যাম ডিটেকশন আমরা অনেক দেখছি। আমাদের মেইল বক্সে যদি যান, আপনারা মেইল বক্সে গেলে হচ্ছে দেখবেন যে স্প্যাম নামে একটা অপশন থাকে। তো ওখানে কি কিছু ইমেল ডিটেক্টেড হয়ে যায় স্প্যাম হিসেবে, তাই না? তো ওগুলা মাঝে মাঝে ট্রুও থাকে, মানে অ্যাকচুয়ালি স্প্যাম গুলা স্প্যামে যায়, আবার মাঝে মাঝে ভুল হয়ে মানে মানে ভালো ইমেল বা কারেক্ট ইমেল গুলো স্প্যামে চলে যায়, তাই না? তো এই যে স্প্যাম ডিটেকশনটা আসলে কিভাবে হয়, মানে স্প্যাম ডিটেকশন কিন্তু একটা মেশিন লার্নিং মডেল দিয়ে করা হয়েছে, ঠিক আছে। সো এটা আসলে কিভাবে করে? তো ওরা কি করে, মডেলের মধ্যে অনেক ইমেল হচ্ছে ফিট করায়, মানে অনেক ইমেল হচ্ছে ওদেরকে দেয়, মানে মডেলটার মধ্যে অনেক ইমেল অ্যাজ এ ইনপুট দেয়, ঠিক আছে। তো একটা ইমেল লেটস সে ইমেল 1 দিল, তো ইমেল 1 সে হচ্ছে নট স্প্যাম হিসেবে দিল। লেটস সে আমার ফ্যাকাল্টি হচ্ছে আমাকে কোনো একজন লেটস সে আমার টিচার আমাকে হচ্ছে একটা মেল দিচ্ছে, সেটা নট স্প্যাম হিসেবে সে ফিট করাচ্ছে। আরেকটা ইমেল 2 লেটস সে ওইটা হচ্ছে স্প্যাম হিসেবে মানে আইডেন্টিফাই করা, মেবি এটা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট অর সামথিং, ঠিক আছে। সো এভাবে অনেকগুলো ইমেল লেটস সে থাউজেন্ডস অফ ইমেল হচ্ছে মডেলকে ফিট করানো হয়। তারপর সেই মডেলটা কি করে, মানে মডেলটা এইসব ইমেল দেখে লার্ন করে। কিভাবে লার্ন করে? এই যে মানে নর্মাল নট স্প্যাম ইমেল গুলো আছে ওগুলার কিওয়ার্ড গুলা দেখে, বা ওইখানে ওয়ার্ড গুলা যে ইউজ করছে সে ওয়ার্ড গুলা দেখে, যে ওগুলা দেখেই বোঝা যায় যে ওটা কেন স্প্যাম না। আর যেগুলো স্প্যাম সেগুলোরও কিছু স্পেসিফিক প্যাটার্ন থাকে, ওই প্যাটার্ন গুলা সে দেখে, ওগুলা লার্ন করে। লার্ন করে সে হচ্ছে মানে নিজেকে হচ্ছে একটা লার্নিং অ্যাবিলিটি মানে নিয়ে আসে, যেটার কারণে সে ফিউচারে নতুন যখন আমরা ইমেল দিব, নিউ ইমেল কিছু একটা ফিট করাবো, মানে নিউ ইমেল একটা দেখাবো ওকে, তো ওইটাকে সে পরে আউটপুট হিসেবে বলতে পারবে সে কি স্প্যাম নাকি নট স্প্যাম, ঠিক আছে। তো ইনিশিয়ালি আমি অনেকগুলো ইমেল ওকে দেখাচ্ছি, তাকে লার্ন করাচ্ছি, তারপর সে নতুন আননোন একটা ইমেল দেখে সেটাকে স্প্যাম আর নট স্প্যাম হিসেবে আইডেন্টিফাই করতে পারে। তো এখানে আনপ্রেডিক্টেবল সিচুয়েশন বলতে কি হচ্ছে? এখন আনপ্রেডিক্টেবল সিচুয়েশন বলতে আমাদের মানে এমন তো হবে না যে লেটস সে ফ্যাকাল্টি 1 আপনাকে যে ইমেল লিখতেছে ফ্যাকাল্টি 2 ও সেম ভাবে ইমেল লিখবে, তাই না? সে তো ডিফারেন্ট ভাবে ইমেলটা সাজাবে। সো প্রত্যেকবার যে ইমেলটা আসে, আমাদের মডেল যে ইমেল গুলা পাবে সেগুলো হচ্ছে অবভিয়াসলি ডিফারেন্ট হবে। তো ও হচ্ছে কি আনপ্রেডিক্টেবল সিচুয়েশন বলতে নিউ ইমেল গুলা থেকেও এরকম স্প্যাম নট স্প্যাম ডিটেক্ট করা
ওর জানতে হবে বা জানবে সে। তারপরে এরকম হইতে পারে যে একটা অ্যাড সে দেখলো যেটাকে সে মানে এখান থেকে লার্ন করছে অ্যাজ এ স্প্যাম, কিন্তু ফিউচারে একটা ডিফারেন্ট টাইপ অফ অ্যাড দেখতেছে, তো ওইটার সাথে এটার কিন্তু এক্স্যাক্টলি মিল থাকবে না, ঠিক আছে? সো প্যাটার্ন মিলাবে আর কি, প্যাটার্ন মিলায়ে সেটাকে হচ্ছে নতুন কোনো একটা ইমেল দেখে আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে ওটাকে স্প্যাম আর নট স্প্যাম হিসেবে আইডেন্টিফাই করলো, ঠিক আছে? সো এটা এক ধরনের সিচুয়েশন যেখানে আমরা হচ্ছে মেশিন লার্নিং মডেলস ইউজ করি, ঠিক আছে? তো আরেকটা সিচুয়েশন হচ্ছে আননোন সলিউশন। সো আননোন সলিউশনের ক্ষেত্রে এখানে ফেশিয়াল রিকগনিশন আমি বলতেছি। সো এটা আসলে কিভাবে আসতেছে, লেটস সে আমরা হচ্ছে এখন কি আমাদের ফোনে ফেশিয়াল রিকগনিশনের ফিচার তো আছে, সবাই হচ্ছে ফোন আনলক করতে পারি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারি, আবার হচ্ছে ফেস আনলকও করতে পারি, তাই না? সো ফেস আনলকের ক্ষেত্রে আসলে হয় কি, তো এই যে একটা মডেল, তাকে আমরা হচ্ছে অনেকগুলা হিউম্যান ফেস দেখাই আর কি, বা হিউম্যান ফেস অ্যাজ এ ইনপুট দেই, ওকে? সো এখন হিউম্যান ফেস আসলে আমরা যদি স্পেসিফিক্যালি প্রোগ্রাম করতে চাই তাহলে কিন্তু অনেক ঝামেলার, বিকজ আমাদের ফেসের এক একজনের মানে অ্যাঙ্গেল এক এক রকম, বা এক একজনের ফেস দেখতে এক এক রকম হয়, তারপরে এক এক ধরনের মানে লাইটিং এ বা এক এক ধরনের অ্যাঙ্গেল থেকে ফেস কিন্তু ডিফারেন্ট লাগে, তাই না? এখন আমরা কিন্তু মানে যখন ফেশিয়াল রিকগনিশন ইউজ করি ফোনের ক্ষেত্রে, ফোন দিয়ে, তখন কিন্তু আমাদের ওই লাইটিং বা হচ্ছে অ্যাঙ্গেলটা এত ম্যাটার করে না, মানে জাস্ট নর্মালি হচ্ছে ফোনের দিকে তাকাইলেই কিন্তু মোটামুটি কাজ করে, তাই না? সো মডেলগুলো কিন্তু ভালোই কাজ করতেছে। সো আমরা কিন্তু স্পেসিফিকলি সবার মানে নিজেদের ফেসের জন্য এটাকে প্রোগ্রাম করাইতে পারবো না, বা করাইতে গেলেও এটা কম্পিটিশনালি অনেক হাই হয়ে যাবে। সো ওইসব ক্ষেত্রে আমরা কি করতে চাই, আমরা মডেল ইউজ করতে চাই, মানে মেশিন লার্নিং মডেল। তো মেশিন লার্নিং মডেলে কি করাবো, আমরা হিউম্যান ফেস হচ্ছে ওকে ফিট করাবো, ওকে অনেকগুলা হচ্ছে হিউম্যান ফেসের ইমেজ দিব, লেটস সে 100 or 1000 ইমেজ দিলাম, সে তখন ইমেজগুলো দেখে আমার হচ্ছে নাক কোথায় আছে, আমার আইস কোথায় আছে, এটা দেখে এগুলার প্যাটার্ন গুলো সে লার্ন করবে, ঠিক আছে? তো প্যাটার্ন লার্ন করে তখন আমি যখন ওকে নিউ একটা ফেস দিব, তখন ওইটা মানে দেখে সে হচ্ছে কাইন্ড অফ মানে বুঝতে পারবে যে লেটস সে হচ্ছে আমার ফেস রেকগনাইজ করতে চাই, সো আমি ওকে আমার ফেসে অনেকগুলা দেখাবো, লেটস আমার ফেসই হচ্ছে 100টা দিলাম আর কি। যদি আমরা 100টা ছবি দেই না, আমরা ইনিশিয়ালি কিন্তু স্ক্যান করাই জাস্ট কয়েক অ্যাঙ্গেল থেকে, তাই না? ফেসকে কয়েক অ্যাঙ্গেল থেকে স্ক্যান করাই। লেটস আমি আমার ফেসের 100টা ছবি দিলাম, যেটা হচ্ছে কয়েক অ্যাঙ্গেলের ছবি। তারপর সে যখন আমার ফেসটাকে নতুন ভাবে দেখবে, লেটস আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে হচ্ছে ফোন খুলতেছি আর কি, আনলক করতে যাচ্ছি, তো এটা কাইন্ড অফ নিউ লাইটিং এ দেখতেছে, ঠিক আছে? তখন সে আমার ফেস দেখে কিন্তু মানে ফোনের আনলক করা উচিত ওর, তাই না? কিন্তু আমার ফ্রেন্ড যদি ফেস মানে আনলক করতে চায়, তারটা কিন্তু করা উচিত না, রাইট? নট ওপেন। সো এরকম ফেশিয়াল রিকগনিশনের যে ব্যাপারগুলো, সেটা হচ্ছে আননোন সলিউশন। লেটস সে যে আমি প্রোগ্রাম করতেও পারবো না এরকম জিনিস, বিকজ ফেশিয়াল মানে প্যাটার্ন হচ্ছে প্রোগ্রাম করা অনেক হার্ড। সো এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা ফেশিয়াল রিকগনিশন ইউজ করি। তারপর আরো আছে, আরেকটা আছে মেবি হ্যান্ড রাইটিং রিকগনিশন, ঠিক আছে? এক একজনের হ্যান্ড রাইটিং এক এক রকম হয়, সেখান থেকেও হচ্ছে হ্যান্ড রাইটিং এর প্যাটার্ন দিয়ে হচ্ছে একটা মডেল কার হ্যান্ড রাইটিং কোনটা এটা হচ্ছে রিকগনাইজ করতে পারে। এটা হচ্ছে মানে সিকিউরিটি পারপাসে অনেক সময় দরকার হয় হ্যান্ড রাইটিং রিকগনিশন। সো এইসব জিনিসে হচ্ছে আমরা মেশিন লার্নিং ইউজ করি, ঠিক আছে? সো মেশিন লার্নিং নিয়ে সামনে আরো আমরা কথা বলবো, সামনে আরো কয়েকটা টপিকে হচ্ছে মেশিন লার্নিং এর কিছু সাব ফিল্ডস নিয়ে আলোচনা করব, কিন্তু এখন আপাতত হচ্ছে আমরা প্রবাবিলিটি নিয়ে আলোচনা করি। তো প্রবাবিলিটির ব্যাপারটা কিভাবে আসতেছে, তো প্রবাবিলিটিটা হচ্ছে যে প্রবাবিলিটি থিওরি ইজ এসেনশিয়াল ফর এআই সিস্টেমস টু মেক ডিসিশন, প্রেডিকশনস অর ইনফারেন্স আন্ডার আনসার্টেনিটি। তো এই যে দেখেন, আমি হচ্ছে যে হিউম্যান ফেস রিকগনিশন, বা লেটস সে এটা আমার ফোনের জন্যই একটা মডেল, ফেস রিকগনিশন মডেল। সো ও হচ্ছে যে ফেস রিকগনিশন করতেছে, ও কি মানে কিভাবে রিকগনিশন করে, সে অলরেডি কিছু ছবি আমি ওকে দেখাইছি, সেখান থেকে আমার নতুন ছবি দেখে নিউ ফেস দেখতেছে, বা নিউ ফেস না দেখলেও নিউ ফেস ইন নিউ এনভায়রনমেন্ট দেখতেছে, হ্যাঁ, নিউ এনভায়রনমেন্ট দেখতেছে, লেটস সে নিউ লাইটিং এ দেখতেছে আর কি। তো ওই ছবিটা দেখে সে আমার অলরেডি এক্সিস্টিং ছবিগুলোর সাথে আমার নতুন ছবিটার বা নতুন যে মানে ইয়াটা দেখতেছে, ফেসটা দেখতেছে, ওইটা মিলানোর চেষ্টা করতেছে, ঠিক আছে? তো সে মিলায় লেটসে আমার জন্য কত পার্সেন্ট অ্যাকুরেসি পাবে, সে মানে আমার সাথে ফেসটা কত পার্সেন্ট মিলবে। অবভিয়াসলি যেহেতু আমি আমার ফেস দিয়ে হচ্ছে ওকে ফিট করাইছি শুরুতে মডেলটাকে, তো আমার ফেস যখন দেখবে সে হচ্ছে এটাকে লেটসে 97% বলবে মিল আছে, ঠিক আছে?
কিন্তু আমার ফ্রেন্ডের ফেস দেখলে বলবে যে আমার ফ্রেন্ডের ফেস দেখতে আমার মতোই কিছুটা, সো 50% মিল আছে বলতে পারে, ঠিক আছে, যে 50% মিল আছে বাট বাকি 50% মিল নাই। তো তখন সে বলবে যে না, তখন আনলক করবে না, ঠিক আছে, আর লকড থাকবে ফোনটা। আর এটার ক্ষেত্রে হচ্ছে আনলক হয়ে যাবে। তো এই যে কত পার্সেন্ট মিল আছে বা কত পার্সেন্ট প্রবাবিলিটি আমার ফেস হওয়ার বা কত পার্সেন্ট প্রবাবিলিটি আমার ফেস না হওয়ার, এই যে জিনিসটা মানে এটা কিন্তু আমাদের মেশিন লার্নিং এর ক্ষেত্রে লাগতেছে। মানে প্রবাবিলিটি বের করা আমাদের দরকার পড়ে আমরা যখন হচ্ছে মডেলকে দিয়ে ডিসিশন মেক করাইতে চাই বা প্রেডিকশন করতে চাই যে কত মানে এটা আমার ফেস হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে আরেকটা হচ্ছে ডিফারেন্ট এক্সাম্পল দিই, যে একটা ছবি আছে, ছবিটা কি ক্যাটের ছবি নাকি ডগের ছবি, ঠিক আছে, তো লেটস সে এটা ক্যাটের ছবি। হ্যাঁ, তো এখন আমি মডেলকে জিজ্ঞেস করতেছি এটা ক্যাটের ছবি না ডগের ছবি। তো সে বললো ক্যাটের ছবি হওয়া মানে হওয়ার জন্য এটা বললো যে 70% প্রবাবিলিটি, ঠিক আছে, আর ডগের হওয়ার মতো প্রবাবিলিটি বললো হচ্ছে লেটস সে এটা 30%, ঠিক আছে। তো তখন হচ্ছে 30% 20% বললো আর কি। তো তখন বলা যায় যে মানে এটা ক্যাটই হবে এই ছবিটা। 100% না বলতে পারলেও 70% সে একটা প্রবাবিলিটি বলছে, তখন এটাকে আমরা ক্যাট হিসেবে রেকগনাইজ করলাম, হ্যাঁ, ডগ হিসেবে রেকগনাইজ করলাম না। সো এই ধরনের ডিসিশন নেওয়া, প্রেডিকশন নেওয়ার জন্য আমাদের কিন্তু প্রবাবিলিটিটা এআই সিস্টেমস এর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জন্য আমরা হচ্ছে প্রবাবিলিটি থিওরি নিয়ে হচ্ছে পড়াশোনা করব। আর একটা মানে মডেলই আছে নাইভ বেজ ক্লাসিফায়ার, যেটা একদম মানে প্রবাবিলিটির এই থিওরিটাকে ইউজ করে ফর মানে মেশিন লার্নিং, ঠিক আছে। সব মডেল যে ইউজ করে এরকম বলবো না, সব মডেলের লাস্টে ডিসিশন নেওয়ার জন্য মেবি প্রবাবিলিটির ক্যালকুলেশনস করা দরকার হয়, বাট নাইভ বেজ ক্লাসিফায়ারটা এই প্রবাবিলিটি থিওরামটা ইউজ করেই হচ্ছে ক্লাসিফিকেশন করে। ক্লাসিফিকেশন বলতে এই যে এটাই ডগ আর ক্যাটের মধ্যে যে একটা ক্লাসিফিকেশন করা হচ্ছে এটা, ঠিক আছে, এটা একটা ক্লাসিফিকেশন। তো নাইভ বেজ ক্লাসিফায়ার একটা ফেমাস ক্লাসিফায়ার, যেটা আমরা হচ্ছে পরে পড়বো আর কি, প্রবাবিলিটি পড়ে শেষ করে আমরা ক্লাসিফায়ারটা নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে প্রবাবিলিটির বেসিক গুলাতে যাই, যে আমরা আসলে বেসিক্স কি কি আছে। সো এখানে থিওরিটিক্যাল অনেক জিনিস আছে। থিওরিটিক্যাল জিনিসগুলো বলতে আমি কিছু নোটেশন, তারপরে এই যে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, এগুলা কি, এগুলো একটু হালকা পাতলা বলবো, তারপর আস্তে আস্তে আমরা হচ্ছে একটা দুইটা ম্যাথ করবো আর কি। হ্যাঁ, আর স্লাইডে অনেক ম্যাথ আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন এখান থেকে, আমি যতটুকু পারি দেখাই দিব আর কি। ওকে, তো এখন প্রবাবিলিটি নিয়ে যদি আমরা পড়াশোনা করতে চাই, লেটস সে হচ্ছে আমরা মানে আমরা ছোট ক্লাসে এক্সাম্পল হিসেবে কি দেখছি, কয়েন টস এর প্রবাবিলিটি নিয়ে দেখছি, তাই না, কয়েন টস প্রবাবিলিটি দেখছি, তারপরে ডাই এর মানে ডাই রোলিং এর প্রবাবিলিটি দেখছি, রাইট। তো আরো অনেক অনেক টাইপের এক্সাম্পল, এগুলো তো একদম বেসিক। আমরা একটু ডিফারেন্ট এক্সাম্পল নিয়ে পড়াশোনা করি, এটা এখানে স্লাইডেও আছে। ওয়েদার নিয়ে আর কি একটা এক্সাম্পল দিচ্ছে, তো এটা নিয়ে আমরা একটু হালকা পাতলা দেখি। তো লেটস সে হচ্ছে আমরা মানে একটা সিস্টেম বানাচ্ছি, একটা এআই এজেন্টের মতো বানাচ্ছি, যে হচ্ছে কি করবে, জেনারেল ওয়েদার অফ মান্থ এপ্রিল, মানে এপ্রিলের ওয়েদার কিরকম হয় ইন জেনারেল এপ্রিল মাসে, সেটা বের করতে চাই আর কি, ঠিক আছে। তো ওই মানে ইয়ার জন্য ওই সিস্টেমকে আমরা হচ্ছে তাহলে ট্রেন করব, যে ট্রেন করার জন্য তো আমাদের ডেটা দিতে হয়, তাই না। যেমন এখানে আমরা হিউম্যান ফেস দিছি, তারপরে এর আগে যে ইমেল স্প্যাম ডিটেকশনে দিয়েছিলাম ওখানে আমরা অনেকগুলো ইমেল দেখাইছি ওকে, তাই না। তো এখানে আমাকে কিন্তু ডেটা দিতে হবে। লেটস সে হচ্ছে আমি প্রিভিয়াস 50 ইয়ার্স এর ওয়েদার রিপোর্টস হচ্ছে ওকে দিছি আর কি, অ্যাজ এ মানে এক্সাম্পল বা অ্যাজ এ ডেটা আর কি, ঠিক আছে। 50 ইয়ার্স এর প্রিভিয়াস 50 ইয়ার্স এর ডেটা দিচ্ছি। তো 50 ইয়ার্স এর মধ্যে কি এপ্রিল মাস কয়টা থাকবে, 50টা থাকবে, 50 এপ্রিল মান্থস থাকবে, রাইট। তো আচ্ছা, এখন পসিবল কিছু মানে ওয়েদার কন্ডিশন থাকতে পারে। তো ওয়েদার কন্ডিশন কি কি হতে পারে, আমাদের পসিবল ওয়েদার কন্ডিশন হতে পারে যে লেটস সে রেইনি হইতে পারে, তারপরে সানি হইতে পারে, তারপরে হচ্ছে ক্লাউডি হইতে পারে, ঠিক আছে। আর কি হইতে পারে, স্নো থাকতে পারে, রাইট, স্নো থাকতে পারে, হ্যাঁ, ঠিক আছে। তো এই তিন ধরনের পসিবল হচ্ছে ওয়েদার কন্ডিশন আছে। এখন লেটস সে এই যে 50টা যে এপ্রিল ছিল, এই 50 এপ্রিলের মধ্যে লেটস সে হচ্ছে 40টা এপ্রিলে সানি ওয়েদার ছিল, ঠিক আছে। তাহলে মানে
এখন কি বের করতে পারি আমরা যে প্রবাবিলিটি অফ বিং সানি, মানে এই বছরের এপ্রিল মাসটাও প্রবাবিলিটি অফ বিং সানি কি হবে? তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ সানি। তো আগে হচ্ছে 40টা এপ্রিল ছিল, মানে যেটার মধ্যে সানি ছিল, বাকি লেটস সে 10টার মধ্যে ক্লাউডি অথবা হচ্ছে রেইনি বা স্নোই লেটস সে এগুলো ছিল। তো আমাদের তাহলে প্রবাবিলিটি অফ বিং সানি কি 40 ডিভাইডেড বাই 50, তাই না? তাহলে এটা কত হয়? এটা হচ্ছে 40 ভাগ 50, 0.8, 80% হয়, যেটা হচ্ছে 80%। তাহলে আমাদের বলতে পারি যে এই বছরের হচ্ছে আমাদের 80% চান্সেস অফ বিং সানি এপ্রিল মাস, তাই না? তো এরকম হচ্ছে একটা সিচুয়েশন যেখানে আমরা হচ্ছে কি মানে প্রবাবিলিটি এভাবে বের করতে পারি। ওকে, তো আমরা প্রিভিয়াস কিছু ডেটা দেখাচ্ছি, ওকে 50 বছরের এপ্রিলের ডেটা দেখাচ্ছি, সেখান থেকে সে প্রবাবিলিটি অফ বিং সানি বের করতেছে। তারপরে আমরা চাইলে রেনিও বের করতে পারবো, ক্লাউডিও বের করতে পারবো, ঠিক আছে, ওই ডিফারেন্ট ডেটার উপরে। তো এখান থেকে হচ্ছে আমরা কিছু টার্মিনোলজিস দেখবো যে আসলে এগুলা যে মানে এই জিনিসগুলো যে বললাম যে এখানে একটা কাইন্ড অফ সিস্টেমের কথা বললাম, এই সিস্টেমটার মধ্যে এই টার্মিনোলজি গুলা কিভাবে আসতেছে, ঠিক আছে? তো এক্সপেরিমেন্ট বলতে একটা জিনিস আছে, এটা আপনারা হচ্ছে যে ম্যামের এখানেই পাবেন, মানে এখানে সবকিছু দেওয়া আছে, আমি এখান থেকে বলতেছি। তো এক্সপেরিমেন্ট বলতে বোঝাচ্ছে যে আমি যেমন এই যে একটা সিস্টেম বানাইছি, সে কি করতেছে প্রেডিক্টিং জেনারেল ওয়েদার অফ এ মান্থ এপ্রিল। তো এটাই হচ্ছে আমার কাইন্ড অফ এক্সপেরিমেন্ট, যে আমি এক্সপেরিমেন্ট করতেছি predicting weather of month April, ঠিক আছে? সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা এক্সপেরিমেন্ট আর কি। তো এইসব নোটেশনস গুলো একটু জানা লাগতে পারে, কারণ পরীক্ষায় কোয়েশ্চেনে ধরেন এগুলো যদি দেয় আপনাদের বুঝতে হবে যে আসলে কোয়েশ্চেনতে কি বুঝাইতেছে আর কি, তখন যাতে আপনাদের আমাকে আবার জিজ্ঞেস না করতে হয়। তো এটা ধরেন একটা এক্সপেরিমেন্ট। তারপরে আরেকটা এক্সপেরিমেন্ট হইতে পারে হচ্ছে কয়েন টস, একটা এক্সপেরিমেন্ট হইতে পারে, ঠিক আছে? তারপরে ডাই রোলিং একটা এক্সপেরিমেন্ট হইতে পারে, ঠিক আছে? তো এক এক ধরনের এক্সপেরিমেন্ট আমরা মানে করে থাকি। তারপর স্যাম্পল স্পেস কি হবে, যেমন এই যে এটার জন্য যে আমরা ওয়েদার অফ এ মান্থ এপ্রিল, মানে এটার জন্য স্যাম্পল স্পেসটা কি হবে? এটার জন্য স্যাম্পল স্পেস হবে হচ্ছে এই যে এই পসিবল কন্ডিশনস গুলো, ঠিক আছে? সো আমাদের তাহলে স্পেস এটার জন্য যদি বলি, এটার জন্য হচ্ছে আমাদের স্পেসেস হবে রেইনি নাকি, আর একটা হচ্ছে সানি নাকি, ক্লাউডি নাকি, তারপরে স্নোই নাকি। ঠিক আছে, তারপরে কয়েন টসের জন্য কি হবে? কয়েন টসের জন্য হচ্ছে স্যাম্পল স্পেস বলতে বোঝাবে হেড আর টেল, রাইট? এই দুইটাই স্যাম্পল স্পেস আছে। ডাই রোলিং এর জন্য স্যাম্পল স্পেস কি হবে? 1 2 3 4 5 6, তাই না? 6টা পসিবল হচ্ছে আউটকাম আসতে পারে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। তারপর হচ্ছে ইভেন্টস অথবা ভ্যারিয়েবলস। সো ইভেন্ট অথবা ভ্যারিয়েবল বলতে মানে এখানে আসলে ভ্যারিয়েবলস বলতে কি বোঝাচ্ছে, মানে এটা দেখবেন মাঝে মাঝে এক্সপেরিমেন্টের মতো ওরা বলে আর কি, যে ইভেন্ট বা ভ্যারিয়েবলস আসলে কি। তো ইভেন্ট বলতে আসলে এটাই বোঝায় যে এরকম, এটার পার্সপেক্টিভে যদি বলি, একটা ইভেন্ট হইতে পারে the event of weather being sunny, ঠিক আছে? সো আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে ওয়েদারের মানে মান্থ আমি কি বের করতে চাই, তো আমার সানি হওয়ার যে ইভেন্টটা সেটা হচ্ছে একটা ইভেন্ট, মানে এখান থেকে আমি এই স্যাম্পল স্পেস থেকে একটা ইয়া নিলাম, একটা আউটকাম নিলাম, নিয়ে হচ্ছে ওইটার জন্য আমি একটা ইভেন্ট ক্রিয়েট করলাম আর কি, ঠিক আছে? বা রেইনির জন্য একটা ইভেন্ট হইতে পারে, ক্লাউডির জন্য একটা ইভেন্ট হইতে পারে। ওকে, সো এটাকে ভ্যারিয়েবলসও বলা হয় আর কি। ওকে, তারপর কয়েন টসের জন্য কি ইভেন্ট হইতে পারে, দা এরকম হইতে পারে দ্য কয়েন outcome the event of coin showing tail, রাইট? সো আমাদের তো হেড টেল আছে, এই দুইটার মধ্যে একটা ইভেন্ট হচ্ছে কয়েন হচ্ছে আমাদের টেল শো করতেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইভেন্ট অথবা ভ্যারিয়েবল। ওকে, সো এই দুইটা একটু মাথায় রাখতে হবে। তো এখন প্রবাবিলিটি যে জিনিসটা তো আমরা জানি যে প্রবাবিলিটি মানে কি, যে একটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি,
ঠিক আছে? সো এটা আমরা আসলে কিভাবে বের করি? নাম্বার অফ ডিজায়ার্ড পসিবল আউটকামস ডিভাইডেড বাই নাম্বার অফ অল ইকুয়ালি পসিবল আউটকামস। সো আমাদের হচ্ছে যদি হেড বা টেল আসার মানে প্রবাবিলিটির কথা চিন্তা করি, আমরা জানি যে আউটকাম হচ্ছে আমার অ্যাকচুয়ালি টোটাল কয়টা, নাম্বার অফ ইকুয়ালি পসিবল আউটকাম হচ্ছে দুইটা, তাই না? দুইটা কেন? বিকজ হেড অথবা টেইলে আসতে পারে। আর নাম্বার অফ ডিজায়ার্ড পসিবল আউটকাম তাহলে কি হবে? ডিজায়ার্ড পসিবল আউটকাম হচ্ছে শুধু যদি আমি এটা ইসের কথা বলি, হেডের কথা বলি, তাহলে এখানে 1/2 হবে, রাইট? আর এটার ক্ষেত্রে প্রত্যেকটার জন্য আমাদের প্রবাবিলিটি কিরকম হবে? 1/6 করে হয়। এটা তো আমরা বুঝি, তাই না? যে টোটাল আউটকাম হচ্ছে 6টা, তাহলে 1 হওয়ার পসিবিলিটি হচ্ছে 1/6, 2 হওয়ার পসিবিলিটি হচ্ছে 1/6, রাইট? সো এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এন ইভেন্ট। তো এই জিনিসটা হচ্ছে আপনাদের মানে এটা আপনারা জানেন। তো এইভাবে আমরা হচ্ছে পি অফ ই লিখি, বা আমরা যদি এইভাবেও লিখতে চাই, হেডের জন্য লিখতে চাই পি অফ হেড জাস্ট লিখলেই হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের নোটেশন। এখন ইভেন্ট গুলা লেটসে আমাদের সবসময় যে এরকম কিছু নাম থাকবে, লেটসে হচ্ছে হেড টেল থাকবে বা রেনি সানি থাকবে, এরকম নাও হইতে পারে। আমরা হচ্ছে ইভেন্ট গুলা এবিসিডি দিয়েও দেখবেন যে প্রকাশ করতেছে, ঠিক আছে? তো এবিসিডি দিয়ে আমরা হচ্ছে প্রকাশ করতে পারি। তো একটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে? লেটসে একটা ইভেন্ট এ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ। আর ইভেন্ট এ না হওয়ার প্রবাবিলিটিটা কি হবে? সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ নট এ, ঠিক আছে? তো আমার এই যে সামনে এই নট এ ইয়াটা দিতে হবে, এটা হচ্ছে না হওয়ার প্রবাবিলিটি। ওকে, সো সিমিলার যে প্রবাবিলিটি বি হওয়ার পসিবল কি হবে? প্রবাবিলিটি অফ বি। আর প্রবাবিলিটি না বি না হওয়ার ইয়াটা হচ্ছে নট বি। ওকে, সো এটা হচ্ছে ইভেন্টগুলো এভাবেও রিপ্রেজেন্ট করি আমরা এবিসিডি দিয়ে। তো কিছু ইয়াতে এক্সাম্পলে আপনারা ডিরেক্ট এবিসিডি দেখতে পারেন, যেমন সামনেই যে এগুলার মধ্যে হচ্ছে জাস্ট এবিসিডি দিয়ে দেখানোর এরকম সূত্র টুত্র আছে, এই যে এরকম, ঠিক আছে? ওকে, তো এখন একটা জিনিস বলি, যেটা হচ্ছে এই ম্যামের নোটে পাবেন আপনারা। আর এটা একটু মানে কনফিউজিং লাগতে পারে, বাট জিনিসটা আর কি জেনে রাখা ভালো যদি ইন কেস কোয়েশ্চেন চলে আসে আর কি। এটা স্লাইডে তেমন ভাবে দেওয়া নাই, ঠিক আছে? তো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল বলতে আসলে কি বোঝাচ্ছে? তো এতক্ষণ আমরা যেগুলো বলছি এগুলোর সাথে দেখবেন এগুলার মানে এই টপিকটার হচ্ছে সিমিলারিটি আছে। তো discrete random variable is a variable that can take on a countable number of distinct values, ঠিক আছে? তো মানে র্যান্ডম ভ্যারিয়েবল বলতে আসলে এই যে এক একটা ইভেন্টকেই বোঝায়, মানে একটা ধরেন একটা এক্সপেরিমেন্টের ইভেন্টকেই বোঝাচ্ছে। তো লেটস সে আমি একটা মানে ইভেন্ট বলতে বা একটা র্যান্ডম ভ্যারিয়েবল বলতে বুঝাচ্ছি এক্স, ঠিক আছে? এগুলোকে আমরা এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করতে পারি। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলস গুলোকে আমরা এক্স ওয়াই জেড যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারি বড় হাতের। তো এক্স ইকুয়াল টু আমি যেখানে লিখছি যে আউটকাম অফ রোলিং আ ফেয়ার 6 সাইডেড ডাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা মানে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। আরেকটা হইতে পারে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়েদার হইতে পারে। ওকে, তো তারপর আবার এক্স ইকুয়াল টু হচ্ছে কয়েন টস হইতে পারে। মানে একটা এক্সপেরিমেন্টকে আমি বলতেছি আর কি, বা ওর মানে ওয়েদার কন্ডিশন কি কি হইতে পারে, যে এটাও মানে আমাদের একটা র্যান্ডম ভ্যারিয়েবল। আচ্ছা, তো এখন এগুলাকে আমরা হচ্ছে ভেক্টর হিসেবে ইয়া করতে পারি, মানে যে এই যে র্যান্ডম ভ্যারিয়েবল, ওর যে ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো আছে, ভ্যালু না অ্যাকচুয়ালি, মানে ধরেন ও কি কি ভ্যালু দেখাইতে পারে। লেটস সে হচ্ছে আমাদের এখানে দেখাইছি আমি যে আমাদের ওয়েদার হচ্ছে 4 রকমের হইতে পারে, তাই না? সো এগুলাকে হচ্ছে আমরা একটা ভেক্টর হিসেবে প্রকাশ করতে পারি। তো ভেক্টরটা ওরা হচ্ছে জাস্ট এমনিতেই এরকম করে লিখে, লেটস হচ্ছে সানি, তারপরে হচ্ছে রেইনি, এলে সেটা হচ্ছে x2 এর জন্য আমি লিখতেছি, তাহলে x2 ইকুয়াল টু সানি রেইনি, তারপরে হচ্ছে ক্লাউডি, আর একটা হচ্ছে স্নোই। ওকে, তারপরে x1 হচ্ছে যে আউটকাম অফ রোলিং ফেয়ার 6 ডাইটস। তো এটার জন্য আমি ভেক্টরটা কিভাবে লিখবো? x1 ইকুয়াল টু হবে হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে? তো মানে এই যে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলটা আছে, ও কি কি ভ্যালু নিতে পারে? ও হচ্ছে যেমন x2 নিতে পারে সানি রেনি ক্লাউডি আর স্নোই, আর x1 কি কি নিতে পারবে? 1 2 3 4 5 6, তাই না? তারপর x3 এর জন্য কি কি হবে? x3 ইকুয়াল টু হবে জাস্ট হেড আর টেল, ঠিক আছে? তো এটাকে অনেক সময় আপনারা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দেখবেন, আবার হচ্ছে এরকম করেও লিখে আর কি।
ঠিক আছে। সো এগুলা ভ্যালুগুলা নিতে পারে, এটা হচ্ছে আমাদের ভেক্টর নোটেশন। সো এগুলাকে অনেক সময় ডোমেনও বলা হয়, মানে ওর ডোমেন স্পেসটা কি কি, যেমন x2 এর জন্য ডোমেন স্পেস হচ্ছে এটা, x3 এর জন্য ডোমেন স্পেস এটা, x1 এর ডোমেন স্পেস হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আরেকটা টার্ম হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। ঠিক আছে, প্রবাবিলিটি পিএমএফ। পিএমএফটা যদি আপনারা দেখেন তো আসলে তখন কি বোঝাচ্ছে, তো এই যে আমি ডোমেনগুলো বলছি, এখন ডোমেনের যে ভ্যালু আছে সে ভ্যালুগুলো কি হইতে পারে, সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন। সো এখানে যেটা লিখছি এটা আসলে আমি কোনটার জন্য লিখছি, এটার জন্য লিখছিলাম আর কি। ওকে, তো প্রবাবিলিটি মাস ফাংশন অফ x1 যদি আমি বলি সেটা হবে হচ্ছে 1/6 1/6 1/6, বিকজ আমাদের জানি আমরা 1 এর প্রবাবিলিটি কত, 1/6 হবে, যেহেতু আমি এটা এই যে ফেয়ার ডাই রোলিং এর ক্ষেত্রে বলতেছি, তো 1 এর প্রবাবিলিটি হচ্ছে 1/6, 2 এর প্রবাবিলিটি হচ্ছে 1/6, 3 এর প্রবাবিলিটি হচ্ছে 1/6, তো প্রবাবিলিটি ম্যাস ফাংশনটা হচ্ছে 1/6 1/6 1/6। ঠিক আছে, তারপর হেড টেলের জন্য কি হবে তাহলে, তো এটা যদি p অফ x3 এভাবে চিন্তা করি তাহলে জাস্ট 1/2 আর 1/2 হবে। ঠিক আছে, তারপরে পিএমএফ অফ x3 আর কি। তারপরে x2 এর জন্য যদি চিন্তা করি, ওর জন্য কি, ওর ভ্যালুগুলো তো আমাদের এরকম একদম ডিসক্রিট হয় না, এগুলো একটু কন্টিনিউয়াস ভ্যালু হয়। তো লেটস সে আমাদের যদি p অফ x2 এর জন্য ভ্যালুগুলো সানি হইতে পারে, লেটস সে 70% বা 60% টাইম সানি, তারপর রেইনি হইতে পারে হচ্ছে লেটস সে 0.2% টাইম, তারপর ক্লাউডি হচ্ছে 0.1% টাইম, স্নোই হচ্ছে 0.1% টাইম। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে আমার প্রবাবিলিটি ম্যাস ফাংশন এটা। ঠিক আছে, তো আমি জাস্ট হচ্ছে প্রবাবল ভ্যালুগুলো এইভাবে লিখতেছি। তো এটাকে হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়ালিও যদি লিখেন তাহলে ইন্ডিভিজুয়ালি কি হবে, মানে এটা জাস্ট ফাংশন আকারে লিখছি, বাট আমি যদি এভাবে লিখতে চাই এভাবে লেখা যায়, এই যে এখানে লেখা আছে এই যে, সো এভাবে যে p অফ x ইকুয়াল টু সানি ইকুয়াল টু 0.5, মানে p অফ বলতে হচ্ছে প্রবাবিলিটি অফ x বিং সানি আর কি। ঠিক আছে, তো এই র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে সানি হওয়ার প্রবাবিলিটি কত, তারপর এই র্যান্ডম ভ্যারিয়েবলটা ক্লাউডি হওয়ার প্রবাবিলিটি কত, র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে রেইনি হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, সো এভাবে হচ্ছে প্রবাবিলিটি ম্যাস ফাংশনটা আপনারা এভাবে লিখতে পারেন, অথবা হচ্ছে এভাবে ব্র্যাকেট দিয়ে একবারে সবগুলা লিখে ফেলতে পারেন আর কি। ওকে, তো এইগুলো হচ্ছে এই মানে এই ডোমেন গুলা কি কি ভ্যালু নিতে পারে সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ম্যাস ফাংশন। ওকে, তো এখানে আমি আরেকটা एग्जांपल এভাবে লিখতে চাইছিলাম, বাট এটা তো আমি এখানে দেখাইছি যে ওয়েদার প্রেডিকশনের জন্য এটা, তাই না, এই যে ওয়েদার প্রেডিকশন এটা x2 এর জন্য আর কি। তো এরপরে হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন সিডিএফ বলতে একটা ব্যাপার আছে। তো the CDF for x is calculated as a cumulative probability up to each outcome। আচ্ছা, সো আচ্ছা এটার জন্য একটু লিখি আবার যে ভ্যারিয়েবল x টা আসলে কি। তো ভ্যারিয়েবল x টা হচ্ছে আমি एग्जांपल হিসেবে দিচ্ছি যে ওয়েদার প্রেডিকশন, তাই না, তো ভ্যারিয়েবল x টা হবে আমাদের x equal to weather equal to, এটার জন্য হচ্ছে কি কি ইয়া থাকবে আমাদের, সানি থাকবে, লেটস সে রেইনি থাকবে আর ক্লাউডি। লেটস আমি জাস্ট তিনটা দিলাম। ঠিক আছে, সো এটা হচ্ছে ভ্যারিয়েবল x, আর ওর জন্য পিএমএফ এর মানে p ভ্যালু হচ্ছে এরকম, p ইকুয়াল টু হচ্ছে 0.7 0.2 আর হচ্ছে 0.1। ঠিক আছে, তো আমার সানি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা, রেইনি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা, আর ক্লাউডি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ইসের জন্য লিখলাম আর কি পিএমএফ। ওকে, তো এখন কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা তাহলে আমরা কিভাবে বের করব, তো এই ফাংশনটা যদি আমরা বের করতে চাই, তো এই মানে সানি মানে সিডিএফ অফ সানি যদি আমরা বের করি তাহলে আসলে এটা বুঝে এরকম যে এক্স ভ্যালুটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু সানি। তো এটা আসলে এটার জন্য আমি বলে দেই এটা কি হবে, তারপরে এগুলো আস্তে আস্তে দেখাচ্ছি তাহলে বুঝবেন। তো এক্স ইকুয়াল টু আসলে সানি বুঝাবে। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু সানি কত, প্রবাবিলিটি অফ বিং সানি হচ্ছে 0.7, এটা হচ্ছে 0.7। ওকে, তো এখন আমরা যদি হচ্ছে এটাকে এইভাবে বের করতে চাই,
প্রবাবিলিটি অফ লেটস সে রেনি বের করতে চাচ্ছি। ওকে, তাহলে লেস দেন ইকুয়াল টু রেনি হবে এখানে। তো লেস দেন ইকুয়াল টু রেনি বলতে আসলে কি বোঝায়? ওকে, তো এখানে দেখেন আমরা হচ্ছে একটা অর্ডার মেনটেন করছি। সানির পরে আসছে রেনি, রেনির পরে আসছে ক্লাউডি, ঠিক আছে? তো লেস দেন ইকুয়াল টু সানি বলতে শুধু সানি বুঝাচ্ছে, লেস দেন ইকুয়াল টু রেনি বলতে সানি এন্ড রেনি বুঝাচ্ছে, ঠিক আছে? এই অর্ডারে আমরা যে অর্ডারে হচ্ছে আমরা মানে ভেক্টরটা বানাইছি সেই অর্ডারে আর কি, ঠিক আছে? তারপরে ক্লাউডি বলতে হচ্ছে মানে এই যে সিডিএফ অফ ক্লাউডি বলতে বোঝাচ্ছে সানি, রেনি এন্ড ক্লাউডি তিনটাকে একসাথে বোঝাবে। মানে লেস দেন ইকুয়াল টু ক্লাউডি বলতে তিনটাকে একসাথে বোঝাবে। তাহলে আমি লেস দেন ইকুয়াল টু রেনি বলতে কি বুঝবো? লেস দেন ইকুয়াল টু রেনি বলতে বুঝবো যে প্রবাবিলিটি অফ সানি প্লাস প্রবাবিলিটি অফ রেনি দুইটা একসাথে। তাহলে আমার কত হয়? আমার হচ্ছে 0.7 প্লাস হচ্ছে 0.2 ইকুয়াল টু কত হচ্ছে? 0.9 হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখন সিডিএফ অফ হচ্ছে এফ অফ, যদি আমি ইয়া বের করতে চাই, ক্লাউডি বের করতে চাই, তাহলে তিনটাকে আমার কিউমুলেটিভলি যোগ করতে হবে। মানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কিউমুলেটিভ ভাবে যোগ করা আর কি, ঠিক আছে? বা সব মানে এই ক্লাউডির আগ পর্যন্ত যা আছে সবগুলাকে আমি যোগ করব। তাহলে আমি এখানে যোগ করব হচ্ছে, এটাকে এখানে লিখবো হচ্ছে ক্লাউডি ইকুয়াল টু, তাহলে আমার তিনটা ভ্যালু যোগ হবে, এখানে আসবে হচ্ছে ক্লাউডি। তাহলে আমি কি কাকে কাকে যোগ করলাম? সানিকে যোগ করলাম, রেনিকে যোগ করলাম আর ক্লাউডিকে যোগ, মানে লেস দেন ইকুয়াল টু বলতে বোঝাচ্ছে তিনটাই আর কি, আগের তিনটা সহ সবগুলো। সো এখানে তাহলে আমার কি কি আসতেছে? 0.7 আসতেছে যোগ 0.2 আসতেছে যোগ 0.1, ঠিক আছে? তাহলে আমার পুরোপুরি হচ্ছে আমার কিউমুলেটিভ ভ্যালুটা একদম ফাইনালি কত হবে? 1.0 হবে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন আর কি, ঠিক আছে? তো সিডিএফ অফ ফর এক্স ইজ ক্যালকুলেটেড অ্যাজ এ কিউমুলেটিভ প্রবাবিলিটি আপ টু ইচ আউটকাম। তো এক একটা আউটকাম পর্যন্ত আমার প্রবাবিলিটি গুলো যোগ করতে হবে। তো সানি পর্যন্ত তোর জাস্ট নিজেই, রেনি হলে সানি এন্ড রেনি দুইটাকে যোগ করতে হবে, আর ক্লাউডি হলে তিনটাকেই হচ্ছে যোগ করতে হবে, ঠিক আছে? তারপর 1.0, টোটালি হচ্ছে 1.0 আসতেছে। সো আমরা এখান থেকে তাহলে কি দেখতে পারতেছি? আমাদের কোনো ভ্যারিয়েবলের ক্ষেত্রে, যেমন এই যে ওয়েদার প্রেডিকশন, এই ভ্যারিয়েবলটার ক্ষেত্রে আমরা যে যতগুলো আউটকাম আছে সবগুলোর প্রবাবিলিটিকে যদি আমরা যোগ করি, আমাদের কিন্তু প্রবাবিলিটি সবসময় কি ফাইনালি 1 হবে, তাই না? একদম সবগুলোর প্রবাবিলিটি যোগ করলে 1 হবে। এবং কোনো একটা মানে ভ্যারিয়েবলের প্রবাবিলিটি বা কোনো একটা ভ্যালু আর কি, কোনো একটা ভ্যারিয়েবলের আউটকামের প্রবাবিলিটি সবসময় 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, মানে লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং লেস দেন ইকুয়াল টু 1 হয়। এটা হচ্ছে আমরা জানি ছোট ক্লাস থেকে, তাই না? যে প্রবাবিলিটি সব সময় 0 থেকে 1 এর মধ্যে হয়। তো একদম টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1 হবে আর লোয়েস্ট প্রবাবিলিটি হচ্ছে 0। তো আমি হচ্ছে এই ভ্যারিয়েবলের ক্ষেত্রে তিনটা ভ্যালু আছে, তিনটা যে আউটকাম আছে, তিনটা আউটকামের যে ভ্যালুগুলো আছে সবগুলোকে যদি যোগ করি, টোটালি আমার ওয়েদারের টোটাল প্রবাবিলিটি হচ্ছে একদম 1 হবে আর কি, ঠিক আছে? সো এগুলো হচ্ছে কিছু জিনিস আপনারা দেখতে পারেন আর কি, এগুলো স্লাইডে আছে, এখান থেকে পড়ে দেখবেন। স্লাইড বলতেছি ম্যামের এই যে ইয়াটাতে আছে আর কি। ওকে, সো এখন হচ্ছে আমরা কয়েকটা ফর্মুলা দেখব। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? যেসব নোটেশন বলছি বা যেসব মানে ইয়া বললাম আর কি, টার্মিনোলজিস বললাম। ম্যাম, আউটকাম আর ইভেন্ট কি একই জিনিস না? একটা আউটকাম আর একটা ইভেন্ট। ইভেন্টটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে ওইটা হয়, মানে ওই আউটকামটা হওয়ার ইভেন্ট আর কি, ঠিক আছে? ওইভাবে একটা কথা ইভেন্ট বলা হয়, বাট সেমই আসলে বলতে গেলে, ঠিক আছে? মানে সিমিলারই বলা যায়। আর আউটকাম হচ্ছে জাস্ট এরকম ডিসক্রিট একটা ভ্যালু আপনি বলতে পারেন। ওকে, তো আবার ভ্যারিয়েবলও বলা হয়। ভ্যারিয়েবল বলতেও এই যে এইগুলাকেই বোঝায়। আচ্ছা, তো এটা হচ্ছে গেল। এখন স্লাইডে যাই। তো এখানে এই যে র্যান্ডম ভ্যারিয়েবলের কথাবার্তা আছে। তো ডিসক্রিট, এখানে র্যান্ডম ভ্যারিয়েবলের কিছু ইয়া আছে যে এটা কাউন্টেবল হবে আর ডিসক্রিট হবে, ইউজুয়ালি ফাইনাইট হয় আর কি, ঠিক আছে? সো এটা সবসময় কাউন্টেবল, ডিসক্রিট এবং ফাইনাইট হবে। সো এটা একটু এখান থেকে দেখবেন। আচ্ছা,
এই অ্যাব্রিভিয়েশন গুলোও তো আমরা দেখাইলাম, তাই না? যে ক্যাভিটি হওয়ার জন্য আমরা এই যেভাবে ক্যাভিটি জাস্ট হচ্ছে যে দাঁতের ক্যাভিটির কথা বলতেছে। তো একটা কোনো মানে ইভেন্ট হওয়ার ট্রু হলে সেটা হচ্ছে এভাবে লিখি, আর ফলস হলে যে নট ক্যাভিটি হলে এভাবে সামনে একটা হচ্ছে নট দিই আর কি। আর প্রবাবিলিটি অফ ওয়েদার ইকুয়াল টু সানিটা এই যে এভাবে আমরা লিখতে পারি, বা পি অফ সানিও লেখা যায় আর কি। ওকে, তারপরে এই যে 0 থেকে 1 এর মধ্যে হয়, তারপর আমরা কয়েকটা সূত্র দেখবো এখন। আচ্ছা, সো এখন মেইনলি হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো যেগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার, যেগুলো থেকে ম্যাথ আসবে। প্রথমে হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি সূত্রটা দেখবো। তো জয়েন্ট প্রবাবিলিটি বলতে কি বোঝাচ্ছে? তো এতক্ষণ তো আমরা হচ্ছে যে প্রবাবিলিটি অফ সিঙ্গেল ইভেন্ট নিয়ে আমরা দেখতেছিলাম, যে কোন একটা মানে ওয়েদার সানি হওয়ার প্রবাবিলিটি পি অফ সানি, জাস্ট পি অফ সানি লিখতেছিলাম, তাই না? বা পি অফ এ লিখতেছিলাম। তো একটা সিঙ্গেল প্রবাবিলিটি নিয়ে আমরা এতক্ষণ কথাবার্তা বলছি, কিন্তু আমাদের কিন্তু প্রবাবিলিটি মানে মাল্টিপল ইভেন্ট নিয়েও হইতে পারে। যে এমন হইতে পারে যে আমি একটা ইভেন্ট আছে এ আর একটা ইভেন্ট আছে বি, সো দুইটা একসাথে হওয়ার প্রবাবিলিটি কি, ঠিক আছে? সো এটা বের করা আমাদের লাগতে পারে। তো এটা সূত্রটা এরকম যে প্রবাবিলিটি অফ এ এন্ড হচ্ছে এন্ড এভাবে লিখতে হয়, আই গেস। এটা একটু দেখে আসি। এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে এন্ড। সো এই নোটেশনটা একটু মাথায় রাখবেন। তো প্রবাবিলিটি অফ এ এন্ড বি এভাবে হচ্ছে আমরা লিখবো। তো এটা হচ্ছে দুইটা প্রবাবিলিটি একসাথে হওয়ার, মানে আমরা যদি বের করতে চাই আর কি, যে এ এন্ড বি দুইটা একসাথে হবে, এটার প্রবাবিলিটি যদি বের করতে চাই, তাহলে মানে এটার সূত্রটা কি হবে বা এটা আসলে কি বোঝাচ্ছে। সো এটা যদি আমরা একটু ভেন ডায়াগ্রামের পার্সপেক্টিভে দেখি, একটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এ, বা একটা ইভেন্ট হচ্ছে এ আর একটা ইভেন্ট হচ্ছে বি, ঠিক আছে? তো এই দুইটা ইভেন্ট একসাথে হওয়ার প্রবাবিলিটিটা আসলে কোন পার্টটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? যেমন এ ডিস্টিংক্টলি এটা হবে, বি হচ্ছে এটা, তাই না? এবং দুইটাই একসাথে হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই মাঝখানের জায়গাটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এ এন্ড বি বুঝায়, মানে এটা বলতে হচ্ছে এ এন্ড বি বলতেছে, মানে পি অফ এ এন্ড বি। আবার হচ্ছে আমরা এভাবেও লিখতে পারি পি অফ এ কমা বি। এ কমা বি বলতেও পি অফ এ এন্ড বি বুঝায়, ঠিক আছে? দুইটা একসাথে হওয়ার প্রবাবিলিটি। সো এটা হচ্ছে একটা মানে আমাদের এটা আমাদের হচ্ছে জানা লাগবে। এখন তো দুইটা ইভেন্ট হচ্ছে একসাথে হওয়ার প্রবাবিলিটি আছে, আবার হচ্ছে দুইটা ইভেন্ট আলাদা আলাদা ভাবে অর দিয়েও আমরা বের করতে পারি, ঠিক আছে? সো অর এর ব্যাপারটা কিরকম? পি অফ এ অর বি, অথবা হচ্ছে পি অফ এ অর বি। ওকে, মানে এটা হওয়ার প্রবাবিলিটি এবং অথবা এটা হওয়ার প্রবাবিলিটি, মানে দুইটার মধ্যে যে কোনো একটা হওয়ার প্রবাবিলিটি যদি আমাদের বের করতে বলে। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ এ অর বি। তো এটার একটা সূত্র আছে, সো এই সূত্রটা এরকম যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ এন্ড বি। ওকে, সো এখানে কেন এন্ডটা করলাম, তো এটা একটু চিন্তা করি, মানে এনটাকে কেন মাইনাস করলাম এখান থেকে। তো এ অর বি বলতে কি বুঝায়, যে এটা হওয়ার প্রবাবিলিটি অথবা এটা হওয়ার প্রবাবিলিটি, রাইট? তো দুইটাকেই আমি বুঝাচ্ছি, বা দুইটা পুরা স্পেসটাই আমার কনসিডার করতে হবে। তো আমি হচ্ছে, তো দেখেন এখানে কি করলাম, পি অফ এ কে যোগ করলাম, তার মানে আমি হচ্ছে পুরা গোল্লাটাকে নিতেছি, এই ভেন ডায়াগ্রামের পুরা গোল্লাটাকে নিতেছি। আবার হচ্ছে পি অফ বি কে যোগ করলাম, তো এই ভেন ডায়াগ্রামের এই পুরা গোল্লাটাকে নিতেছি, তাই না? তো দেখেন এই মাঝখানের পার্টটা কিন্তু দুইবার আসতেছে, একবার এই গোলটা থেকেও আসতেছে, আবার এই গোলটা থেকেও আসতেছে, রাইট? সো দুইবার তো আমি কনসিডার করব না, বিকজ প্রবাবিলিটি অফ এ অর বি বলতে এটাকে বুঝায় অথবা এটাকে বুঝায়, মানে মাঝখানে যে ডাবল বার আসতেছে সেটাকে কিন্তু আমরা নিতে পারবো না। এই জন্য এই একবার হচ্ছে এনটাকে আমার মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে এ অর বি বলতে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ অর বি, মানে সরি এন্ড বি আর কি, ঠিক আছে? তো পি অফ এ এন্ড বি বলতে কি বোঝাচ্ছে, জাস্ট এই যে দুইটা প্রবাবিলিটি হওয়া একসাথে হওয়ার প্রবাবিলিটি, ঠিক আছে? এ হবে এবং বিও হবে একসাথে। ওকে, সো এটা হচ্ছে আমাদের জয়েন্ট প্রবাবিলিটির আন্ডারে পড়তেছে এই সূত্রটা। ওকে, তো জয়েন্ট প্রবাবিলিটির পরে আমরা আরেকটা প্রবাবিলিটির সূত্র দেখব, সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। এটা হচ্ছে পি অফ, লিখি পি অফ এ
তারপরে একটা সাইন লিখতে হয়, এটাকে আমরা বলি গিভেন, ঠিক আছে, গিভেন বলি, একটা এই সাইনটা হচ্ছে গিভেন সাইন। তো এ গিভেন বি, ঠিক আছে। তো এটা আসলে কিভাবে মানে কথায় কিভাবে বলতেছে যে একটা বি মানে ইভেন্ট আপনার হয়ে গেছে, সো এখন ওইটার সাপেক্ষে এ হওয়ার প্রবাবিলিটি কেমন, ঠিক আছে। সো বি হয়ে গেছে, তো ওইটার সাপেক্ষে এ হওয়ার প্রবাবিলিটি, এটাকে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি বলি। এখানে জয়েন্ট প্রবাবিলিটি বলতে দুইটাই একসাথে হওয়ার প্রবাবিলিটি ছিল, যে এ এবং বি একসাথে হবে, কিন্তু এখানে হচ্ছে বি ইভেন্ট আমার হয়ে গেছে, তো ওইটার সাপেক্ষে এ হওয়ার প্রবাবিলিটি কত। ওকে, সো এটার সূত্রটা হচ্ছে এরকম যে probability of A and B divided by probability of B, এই যে যেটা হচ্ছে যেটার কন্ডিশনটা আমরা দিয়ে রাখছি যে এটা হলে এটা হওয়ার প্রবাবিলিটি কত, সো সেটাকে আমরা নিচে দিব, আর উপরে হচ্ছে দুইজনের জয়েন্ট প্রবাবিলিটিটাকে লিখব, ঠিক আছে। সো এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, যে এই একটা জিনিস যদি হয়ে থাকে তাহলে এটা হওয়ার প্রবাবিলিটি কেমন। সো এটা আমরা এক্সাম্পল হিসেবে যদি চিন্তা করি, লেটস সে এখন রিসেন্টলি তো অনেকের জ্বর টর হইতেছে, তাই না, অনেকের ফিভার টিভার হচ্ছে। সো আমরা এভাবে বলতে পারি যে প্রবাবিলিটি অফ লেটস সে হচ্ছে আমাদের জ্বর হচ্ছে, যে জ্বরের মধ্যে কিন্তু সবারই যে সিভিয়ার জ্বর হচ্ছে এরকম না, কয়েকজনের ডেঙ্গু হচ্ছে টেস্ট করার পরে, কয়েকজনের চিকেনগুনিয়া হচ্ছে, তাই না। সো জিনিসটা এরকম লিখতে পারি যে প্রবাবিলিটি অফ ডেঙ্গু, ধরেন কারো হচ্ছে ডেঙ্গু হয়েছে নাকি হয় নাই, given that তার ফিভার আছে, ঠিক আছে। তো তার ফিভার হয়েছে, এখন এটা ডেঙ্গু হওয়ার প্রবাবিলিটি কত, তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে এটা এরকম হবে, প্রবাবিলিটি অফ ডেঙ্গু and fever divided by probability of fever, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা মানে দুইটা ইভেন্টকে এভাবে কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে লিখতে পারি, যে আমাদের যার ফিভার হয়েছে তাহলে ওর ডেঙ্গু হওয়ার প্রবাবিলিটিটা কত, তো ফিভার হয় নাই তার ডেঙ্গু হওয়ার প্রবাবিলিটি কত, এরকম আমরা কিন্তু বের করতে পারি, তাই না। সো এটার ক্ষেত্রে এরকম হবে লেখাটা, প্রবাবিলিটি অফ ডেঙ্গু given that ওর ফিভার হয় নাই, তাহলে নট ফিভার। ওকে, যদি এটা প্রবাবিলিটি অনেক কমই হবে, কারণ ইউজুয়ালি হচ্ছে ডেঙ্গু হলে ফিভার হয়, সো এটা প্রবাবিলিটি 0.something হবে আর কি, 0.00, একদম ছোট কোনো একটা ভ্যালু হবে। কিন্তু মানে এই সিচুয়েশনটাও কিন্তু আমরা বের করতে পারি আর কি, মানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা যখন আমরা বের করি তখন এরকম সিচুয়েশনও বের করি, যে ফিভার হয় নাই কিন্তু তার ডেঙ্গু হয়েছে, ঠিক আছে, বা ফিভার হয় নাই বাট তার হচ্ছে চিকনগুনিয়া হয়েছে, তো ওইটার প্রবাবিলিটি কত। তো এগুলো হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির আন্ডারে পড়তেছে। সো আমরা আগে জয়েন্ট প্রবাবিলিটি নিয়ে পড়বো, তারপর জয়েন্ট প্রবাবিলিটির সাথে সাথে কন্ডিশনাল প্রবাবিলিটি গুলাও মানে ওখান ম্যাথ থেকে ওগুলো বের করতে হবে, এরকম পড়বো আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এখন জয়েন্ট প্রবাবিলিটির জিনিসটা নিয়ে একটু আরো বড় করে আলোচনা করি একটু আমরা। এটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। তো জয়েন্ট প্রবাবিলিটি দেখলাম যে কি আমাদের হচ্ছে কোনো দুইটা ইভেন্ট একসাথে হওয়ার প্রবাবিলিটি, তাই না। সো জিনিসটা এরকম যে এ এন্ড বি বলতে বোঝায় হচ্ছে ইভেন্ট অফ এ এন্ড বি occurring at the same time, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ এন্ড বি বলতে বোঝায়। তো আমরা এ আর বি দুইটা যদি ডিফারেন্ট ইভেন্ট হয়, দুইটা ইভেন্টের জন্য আমরা কিন্তু ডিফারেন্ট দুইটা নোটেশনও পাই। একটা হচ্ছে এ এর জন্য আমরা নট এ পাবো, মানে এ না হওয়ার একটা ইভেন্ট পাবো, আর বি এর জন্য নট বি পাবো, তাই না, বি না হওয়ার মানে একটা ইভেন্ট পাবো। তাহলে আমরা কিন্তু এই যে মানে জয়েন্ট প্রবাবিলিটি গুলা এই চারটা দিয়ে আমরা কিন্তু সাজাইতে পারি। তো একটা হইতে পারে এ এন্ড বি, যেটা হচ্ছে এটাই যে উপরেরটা, তারপরে হইতে পারে এ এন্ড নট বি, যে এ হচ্ছে কিন্তু বি হচ্ছে না আর কি, ঠিক আছে, এরকম। তারপরে আরেকটা হইতে পারে নট এ এন্ড হচ্ছে বি, যে এ হবে না কিন্তু বি হবে, তাহলে এটা হওয়ার পসিবিলিটি কেমন, ঠিক আছে, প্রবাবিলিটি দিয়ে আর কি আমরা বের করতে পারি, যে পি অফ প্রত্যেকটা কি যদি আমরা পি দিই তাহলে প্রবাবিলিটি বের করা হবে, আর পি না দিলে জাস্ট ইভেন্টের কথা বলা হচ্ছে। আরেকটা লাস্টে আরেকটা কি প্রবাবিলিটি হতে পারে, পি অফ নট এ এন্ড
নট বি, রাইট? সো এভাবে কিন্তু আমরা চারটা মানে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পাচ্ছি। তো এটাকে বলা হয় জয়েন্ট ডিস্ট্রিবিউশন, জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, সো এই ডিস্ট্রিবিউশনটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে এটাকে ইউজুয়ালি এরকম একটা ছক দিয়ে হচ্ছে আমরা দেখি, একটা টেবিল দিয়ে। তো এটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল। তো আমরা টেবিলটা কিভাবে সাজাবো একটু পরে দেখবো। এখন ডিস্ট্রিবিউশন টেবিল, ঠিক আছে? সো টেবিলটা কিভাবে সাজাইতে পারি? তো দেখেন আমাদের তো চারটা ডিফারেন্ট ইভেন্টের আছে, আমরা মানে দুইটা ইভেন্ট, বাট দুইটা ইভেন্টের নট করলে আমরা আরো দুইটা পাচ্ছি। তো আমরা এটাকে হচ্ছে এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে নট এ, তারপর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে নট বি, ঠিক আছে? সো এই জায়গায় তাহলে কি ইভেন্ট হবে? এটা হচ্ছে এই দুইটার একসাথে একটা জয়েন্ট ইভেন্ট হবে, তাই না? এটা হচ্ছে এ এন্ড বি হবে, ঠিক আছে? তারপর এটা কি হবে? এটা হচ্ছে নট এর সাথে বি এর একটা ইভেন্ট, জয়েন্ট ইভেন্ট হবে। তাহলে নট এ এন্ড বি, ওকে? তারপর এই জায়গায় কি হবে? এই জায়গায় হচ্ছে এ আর নট বি এর একটা জয়েন্ট ইভেন্ট হবে। তাহলে এ আর হচ্ছে নট বি, আর এই জায়গায় হচ্ছে নট এ এন্ড নট বি। তার মানে এই যে এটা আর এটা মিলে, রাইট? সো এই জায়গার মধ্যে হচ্ছে নট এ এন্ড নট বি পাচ্ছি। তো এই ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আমরা ইজিলি হচ্ছে অনেক কিছু বের করতে পারবো, ওকে? সো এই জন্য এরকম ডিস্ট্রিবিউশন টেবিল করে নিলে ভালো। মানে পরীক্ষায় আসলে ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া থাকতে পারে, অথবা আপনাদের করে নিতে হইতে পারে আর কি, আপনাদের সুবিধার জন্য করে নেবেন। তো এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল। তো এখানে যেভাবে লিখছি আমি, মানে জাস্ট ইভেন্ট গুলা, বাট অ্যাকচুয়ালি এখানে প্রবাবিলিটি ভ্যালু থাকে। তো পি অফ এ এন্ড বি থাকবে, এখানে পি অফ এ নট এ বি থাকবে, এটা হচ্ছে পি অফ এ নট বি থাকবে, এটা হচ্ছে পি অফ নট এ নট বি থাকবে, ঠিক আছে? সো একটা এক্সাম্পল যদি দেখি, লেটস সে এই টেবিলটাকে আমি একটু কপি করলাম। সো এখন এসে হচ্ছে এখানে আগের মতোই এ আছে এখানে, আর এখানে নট এ আছে, আর এখানে আছে বি, আর এখানে আছে নট বি, ওকে? তাহলে এখানে কি ভ্যালু থাকবে? তো এই জায়গার ভ্যালুটা অবভিয়াসলি হবে প্রবাবিলিটি অফ এ এন্ড বি এর ভ্যালু, ঠিক আছে? সো আমি এখানে লেটস সে লিখলাম 0.7, ওকে? তারপরে লেটস সে এখানে লিখলাম হচ্ছে 0.1 বা 0.2 লিখলাম। তারপরে এখানে হচ্ছে 0.01, এখানে লিখলাম 0.09, ওকে? সো এখানে চারটা ভ্যালু লিখছি। তো চারটা ভ্যালু আসলে কি বোঝাচ্ছে এখানে? যে এটাকে আমরা এভাবে লিখতে পারি, ধরেন এই টেবিলটা আছে, তাহলে এই টেবিলটা দেখে আপনি কি বুঝবেন? আমি বুঝবো যে প্রবাবিলিটি অফ এ, তারপর হচ্ছে এন্ডটাকে এভাবে লিখি বি দিয়ে, এ, আচ্ছা এ কমা বি লিখলাম লেটস সে। সো এ কমা বি সমান কি হবে? এটা, তাই না? বিকজ এই যে এ আর বি এর ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা। তাহলে আমি হচ্ছে এখানে 0.7 লিখব। আচ্ছা, তারপরে টেবিল দেখে আর কি দেখতে পাচ্ছি? যে আমার পি অফ নট এ কমা বি হচ্ছে কি? নট এ কমা বি হচ্ছে যেটা 0.2, ওকে? 0.2। তারপরে হচ্ছে পি অফ নট বি কমা এ, নট বি কমা এ মানে হচ্ছে এই যে এটা নট বি এখান থেকে, আর এটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এটাকে এভাবে লিখতে পারি এ কমা নট বি, ওকে? ইজ ইকুয়ালস টু, আপনারা খাতায় লিখলে নট না লিখে যে এই সাইনটা দিবেন আর কি, সামনে হচ্ছে এই সাইনটা দিবেন,
এটা হচ্ছে আমার কত 0.01 আর একটা হচ্ছে প্রবাবিলিটি অফ নট এ আর একটা হচ্ছে নট বি ইকুয়ালস টু কত 0.09 0.09 আচ্ছা এখন দেখেন তো সবগুলাকে যোগ করলে আসলে কত হয় 0.7 0.2 0.01 0.09 সবগুলা যোগ করলে 1 আসা উচিত ঠিক আছে তো আমার যে ডিস্ট্রিবিউশন টেবিলটা থাকবে ডিস্ট্রিবিউশন টেবিলের সবগুলাকে আমি যদি যোগ করি আমার টোটাল ভ্যালু কত হবে 1 হবে ঠিক আছে যে আমার হাইয়েস্ট প্রবাবিলিটিটা সো এটা একটু মাথায় রাখতে হবে যে আমার সবগুলা ভ্যালু ডিস্ট্রিবিউশন টেবিলের সবগুলা ডিস্ট্রিবিউশনকে যোগ করলে আমার প্রবাবিলিটি হচ্ছে 1 হবে ওকে ওকে সো এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখব যে এই এক্সাম্পলটা ওকে যে অ্যালার্ম এন্ড বালগারি এর কি এক্সাম্পল একটা আছে ওটা দেখব লেটস সে হচ্ছে এরকম একটা টেবিল দেওয়া আছে আর এই যে এগুলা বের করতে বলছে ওকে সো এগুলা বের করব আমরা কিভাবে তো এই টেবিলটাকে কপি করে নিয়ে যাই সো দেখেন ডিস্ট্রিবিউশন টেবিলটাতে কিন্তু দেওয়া আছে তাই না এখানে অ্যালার্ম এন্ড বার্গলারি আছে বার্গলারি বলতে হচ্ছে যে তোমার চুরি হওয়া আর কি ঠিক আছে তোমার বাসায় চুরি হচ্ছে আর তোমার বাসায় হচ্ছে ওই মানে ডাকাতি হচ্ছে বা চুরি হচ্ছে তো ওইটার সাথে তোমার অ্যালার্মও ফিট করা আছে যে সে অ্যালার্মটা সেন্স করতে মানে কোন একটা সিস্টেম আছে যে হচ্ছে বাসায় যদি চুরি হয় তাহলে অ্যালার্ম সিস্টেম দেওয়া যে অ্যালার্ম বাজবে আর কি ঠিক আছে তো এখানে যে ডিস্ট্রিবিউশন গুলো দেওয়া আছে ডিস্ট্রিবিউশন গুলো থেকে আমি আসলে কি বুঝতেছি এটার মানে কি বোঝায় এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যালার্ম এন্ড বার্গলারি ঠিক আছে সো দুইটা অ্যালার্মও বাজবে এবং বার্গলারি হচ্ছে ঠিক আছে এটা যদি একসাথে লিখতে চাই তাহলে এটা হচ্ছে আমার 0.09 প্রবাবিলিটি ওকে যে অ্যালার্ম বাজতেছে আর বার্গলারি হচ্ছে আর কি একসাথে তাহলে হচ্ছে 0.09 কিন্তু অ্যালার্ম ধরেন বার্গলারি হচ্ছে কিন্তু অ্যালার্ম বাজতেছে না সেটা প্রবাবিলিটি হচ্ছে এটা আবার বার্গলারি হচ্ছে না কিন্তু অ্যালার্ম বাজতেছে সেটা প্রবাবিলিটি হচ্ছে 0.1 আবার হচ্ছে বার্গলারি হচ্ছে না কিন্তু অ্যালার্মও বাজতেছে না সেটা হচ্ছে 0.8 ওকে তো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে তো এখান থেকে আমরা যে এই চারটা জিনিস বের করতে চাই ঠিক আছে তো প্রথম দুইটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি এটা আমরা একটু পরে দেখতেছি আগে হচ্ছে যে বার্গলারি এন্ড অ্যালার্ম এটা কি এটা কিভাবে বের করব এটা কিন্তু আমরা মাত্রই বের করছি যে অ্যালার্ম এন্ড বার্গলারি বা বার্গলারি এন্ড অ্যালার্ম ঠিক আছে দুটো কিন্তু সেমই বোঝায় যে বার্গলারি এন্ড অ্যালার্ম বলতে কি বোঝাচ্ছে যে এই অ্যালার্মও বাজতেছে এবং বার্গলারিও হচ্ছে আর কি একসাথে সো এটা হচ্ছে কত 0.09 রাইট 0.09 আচ্ছা তো এখন সেম ভাবে আপনি কিন্তু যতগুলাই থাকুক না কেন এন্ড দিয়ে probability of not burglary and যদি not alarm দেয় তাহলে আপনারা কোনটা বলবেন এই যে এটা তাই না 0.8 ওকে সো এখানে চারটাই আপনারা বের করতে পারবেন তো probability of alarm বলতে কি বোঝাচ্ছে আচ্ছা সো এই ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আমরা যদি হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যালার্মটা বের করতে চাই সেটা হচ্ছে ইজি একদম দেখেন আমাদের অ্যালার্মের জন্য তো একটা পুরো কলামে আছে তাই না সো এই যে কলামটা এই কলামের যে ভ্যালুগুলা এই ভ্যালুগুলাকে যোগ করবেন ঠিক আছে তাহলে এই কলামের ভ্যালুগুলো কি কি 0.09 আর হচ্ছে 0.1 তো এই দুটো যোগ করলে যে ভ্যালুটা সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যালার্ম তো প্রবাবিলিটি অফ অ্যালার্ম ইকুয়াল টু আসলে কত হবে 0.09 যোগ হচ্ছে 0.1 তাহলে আমার কত হয় টোটালি 0.09 যোগ 0.1 হচ্ছে 0.19 ওকে সো আমার প্রবাবিলিটি অ্যালার্ম বলতে হচ্ছে এই পুরা ওর নিজের যে কলামটা আছে সেটার ডিস্ট্রিবিউশন দুইটার যোগফল আর কি তো এটাকে যদি আমরা একটু ফর্মুলা দিয়ে লিখতে চাই তাহলে আসলে ফর্মুলাটা কিভাবে কি রকম আসতেছে যে আমাদের probability of alarm equal to হচ্ছে probability of দেখেন এটা কি এটা হচ্ছে আমার এই ঘরের যে ভ্যালুটা সেটা এটা কি ছিল a and b ছিল না একদম শুরুতে আমরা দেখছিলাম তো a and b তাহলে এখানে হচ্ছে
এই ভ্যালুটা হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যালার্ম অ্যান্ড কি বার্গলারি, তাই না? বার্গলারি। আচ্ছা, তার সাথে কাকে যোগ করলাম? এটাকে, নিচেরটাকে। সেটা কি ছিল? অ্যালার্ম অ্যান্ড নট বার্গলারি। প্রবাবিলিটি অফ অ্যালার্ম অ্যান্ড হচ্ছে নট বার্গলারি। বার্গলারি। ওকে, সো এই দুইটার যোগফলে আমি হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যালার্ম পাচ্ছি। ওকে, সো এবিসি দিয়ে যদি লেখা থাকতো তাহলে প্রবাবিলিটি অফ এ বলতে আসলে আমরা এভাবে লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি যোগ প্রবাবিলিটি অফ এ অ্যান্ড হচ্ছে নট বি। ওকে, সো এখানে দেখেন তো তাহলে আমরা কি করলাম। এখন যদি আমরা অন্য আরেকটাকে বের করতে চাই, প্রবাবিলিটি অফ বি বের করতে চাই, সে হচ্ছে এই যে এটা প্রবাবিলিটি অফ বি বের করতেছি বার্গলারির জন্য, তাহলে আসলে কি হবে? এই দুইটাকে যোগ করতে হবে। ঠিক আছে, তো এই দুইটা আসলে কি? এটা হচ্ছে আমার আমি বার্গলারির জন্যই লিখি, এখানে মুছে দিয়ে বার্গলারি সমান কি হবে? 0.1 হবে, 0.1 যোগ 0.8 হবে, তাই না? তাহলে এটা কত হয়? 0.8 আর 0.1 হচ্ছে 0.9 হচ্ছে। তাহলে এই ফর্মুলাটা আসলে কি দাঁড়ালো? ফর্মুলাটা দাঁড়ালো হচ্ছে এরকম, প্রবাবিলিটি অফ বার্গলারি, এই যে এটা, এটা হচ্ছে কি প্রবাবিলিটি অফ আচ্ছা বার্গলারি আমি হচ্ছে নট বার্গলারি বের করতেছি বিকজ হচ্ছে এই যে নিচেরটা দেখতেছি, এই যে নিচেরটা এটা হচ্ছে আমাদের নট বার্গলারি, তাহলে প্রবাবিলিটি অফ নট বার্গলারি বের করতেছি। তো প্রবাবিলিটি অফ নট বার্গলারি কি হবে? দুইটা যে নট বার্গলারি যে রোটা আছে পুরোটা যোগ করলাম আমরা, তাই না? তো নট বার্গলারির জন্য 0.1 আর 0.8 যোগ করছি। তাহলে আমাদের এই সূত্র হিসেবে যদি লিখতে চাই তাহলে নট বার্গলারি এন্ড হচ্ছে কি দেখেন তো এই যে অ্যালার্মের সাথে এই এই সেলটা হচ্ছে কানেক্টেড, তাহলে হচ্ছে এন্ড হচ্ছে অ্যালার্ম সাথে যোগ হবে প্রবাবিলিটি অফ নট বার্গলারি এন্ড দেখেন তো এই সেলটা কি? এই সেলটা হচ্ছে নট অ্যালার্ম, তাই না? তাহলে নট অ্যালার্মটা এখানে এন্ড দিব আমরা, নট অ্যালার্ম। সো এটা হচ্ছে আমাদের আরেকটা মানে মানে সূত্রের মতো আর কি। সো এটাকে আপনি যেভাবে লিখেন না কেন সবসময় যে যেটা এ থাকবে মানে এখানের জন্য যেটা বের করতেছি সেটাকে সামনে ওই কনস্ট্যান্ট রাখবো আর কি। যেমন এখানে নট বার্গলারি ছিল, তাহলে নট বার্গলারি দুই জায়গায় হচ্ছে কনস্ট্যান্ট, আর বাকি যে এন্ড দিয়ে যেটা বের করতেছে সেটা একবার ইয়েস হবে আর একবার হচ্ছে নো হবে। সো এখানে একবার অ্যালার্ম বসছে আর এখানে আরেকবার হচ্ছে নট অ্যালার্ম বসছে। তো এটার ক্ষেত্রে দেখেন এখানে একবার বার্গলারি বসছে, এখানে নট বার্গলারি বসছে, বাট অ্যালার্মটা কিন্তু উপরে দুইখানেই হচ্ছে কি ফিক্সড আছে আর কি। ঠিক আছে, তো যেটার প্রবাবিলিটি বের করতেছে সেটা ফিক্স, এন্ড দিয়ে হচ্ছে আরেকটা যেটা প্রবাবিলিটি আছে বা আরেকটা যেটা ইভেন্ট আছে সেটারটা একবার হচ্ছে নরমালি এন্ড করব মানে ইয়েস হিসেবে ট্রু হিসেবে এন্ড করব, আরেকবার হচ্ছে নট ট্রু হিসেবে এন্ড করব। সো এই যে জিনিসটা আমরা বের করলাম, আমরা কি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে এই অ্যালার্মের প্রবাবিলিটি বের করছি। তো এটা হচ্ছে অ্যালার্মের মার্জিনাল প্রবাবিলিটি, এটাকে আমরা বলি মার্জিনাল প্রবাবিলিটি। সো আপনাদের যদি এইভাবে পি অফ অ্যালার্ম না লিখে দিয়ে মার্জিনাল প্রবাবিলিটি অফ অ্যালার্ম বের করতে বলে তাহলে কিন্তু আপনারা পি অফ অ্যালার্মটাই বের করবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রবাবিলিটি আমরা যেগুলো বের করলাম। সো মার্জিনাল প্রবাবিলিটি আসলে কি? আমাদের ডিস্ট্রিবিউশন টেবিল থেকে ওই যে রোটা আছে যার জন্য বের করতেছি মার্জিনাল সেই পুরো রো বা কলামটা যোগ করে দিতে হয় আর কি। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি। সো তো পি অফ অ্যালার্মটা বের করলাম, এই যে মার্জিনালাইজিং এখানে একটা লেখা আছে। আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে আমরা পরে দেখবো আর কি, এটা এখন লাগবে না, আপাতত জাস্ট যেটা দেখাইছে ওটাই দেখেন। ওকে, তো এখন আমরা এটা বের করছি তাই না, বার্গলারি বের করছি আর অ্যালার্ম বের করছি। তো এখন হচ্ছে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি দুইটা বের করার চেষ্টা করি। তো কন্ডিশনাল প্রবাবিলিটি দেখেন একটা দিছে প্রবাবিলিটি অফ অ্যালার্ম গিভেন বার্গলারি, তাই না? তো আমি হচ্ছে এটাকে আবার একটু নিচে নিয়ে আসি।
সো এটা বের করতে চাই প্রবাবিলিটি অ্যালার্ম বাজতেছে গিভেন বার্গলারি হচ্ছে, ঠিক আছে। সো এই কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা বের করতে চাই। এখন কিন্তু আর এন্ড নাই, এখন হচ্ছে গিভেন দেওয়া। সো এটার সূত্রটা জানি কি ছিল, আমাদের উপরে হচ্ছে কি এই দুটাকে এন্ড করতে হবে। তো প্রবাবিলিটি অফ অ্যালার্ম এন্ড বার্গলারি, আর নিচে হচ্ছে যার কন্ডিশনটা ট্রু সেটাকে হচ্ছে আমরা নিচে প্রবাবিলিটি অফ বার্গলারি হিসেবে দিব। ওকে, সো এখানে তাহলে এটার কি হবে, তো টেবিল থেকে আমরা দেখি। তো অ্যালার্ম এন্ড বার্গলারির সেল কোনটা, এটা হচ্ছে অ্যালার্ম আর এটা হচ্ছে বার্গলারি। তাহলে এইটা হচ্ছে আমাদের 0.09, রাইট। আচ্ছা, আরেকটা হচ্ছে নিচে শুধু প্রবাবিলিটি অফ বার্গলারি। তো এটার জন্য আমাদের মার্জিনাল প্রবাবিলিটিটা বের করতে হবে বার্গলারির জন্য, তাই না। তো বার্গলারির মার্জিনাল প্রবাবিলিটি হচ্ছে উপরের পুরা এই জায়গাটা, যে এই সেলটা, এই রোটা আর কি, তাই না। তো এই দুটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে এটাকে আমরা যোগ করি 0.09 যোগ 0.01, তাহলে কত হচ্ছে 0.09 যোগ 0.01, 0.09 কে ভাগ দিব হচ্ছে 0.9, আসে 0.9, ঠিক আছে। সো বার্গলারি হচ্ছে ওই অবস্থায় অ্যালার্ম বাজার প্রবাবিলিটি হচ্ছে এটা। ওকে, এখানে কিন্তু মানে কনসেপচুয়াল ব্যাপার এটাই যে এটা একটা ছিল যে মানে এই ভ্যালুটা হচ্ছে দুইটা একসাথে হওয়ার প্রবাবিলিটি আর কি, আর বার্গলারি হচ্ছে ওই টাইমে অ্যালার্ম বাজবে সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.9। ওকে, তো এটা একটা গেল। আরেকটা আমাদের কি বের করতে বলছে, বার্গলারি আর অ্যালার্ম, যে অ্যালার্ম বাজতেছে কিন্তু তখন বার্গলারিও হচ্ছে সেটার প্রবাবিলিটি কি। এমনও তো হইতে পারে যে ফলস অ্যালার্ম বাজে, তাই না, যে এরকম আমাদের সিচুয়েশন কিন্তু অ্যারাইজ হইতেই পারে যে বার্গলারি হচ্ছে না বাট স্টিল অ্যালার্ম বাজতেছে। তো অ্যালার্ম বাজতেছে এবং ওই টাইমে আসলে বার্গলারি হচ্ছে সেটার প্রবাবিলিটি কি। সো এই ধরনের কন্ডিশনাল প্রবাবিলিটি আমাদের বের করতে হইতে পারে। তাহলে পি অফ বার্গলারি গিভেন অ্যালার্ম সো ইকুয়াল টু কি হবে, probability of দুইটার and burglary and alarm divided by probability of alarm, ঠিক আছে। সো ভ্যালুগুলা কি হবে, তো বার্গলারি and alarm এর ইয়াটা কি, সেলটা কোনটা, এটা, রাইট, এটা। তাহলে এখানে 0.09ই আছে। আর শুধু পি অফ অ্যালার্ম যদি বের করতে চাই আমাদের হচ্ছে পুরা এই জায়গাটার যোগ করতে হবে। তাহলে 0.09 যোগ হচ্ছে 0.1, তাহলে এটা কত আসে, 0.09 ডিভাইডেড বাই 0.09 প্লাস 0.1, এটা হচ্ছে 0.47, ঠিক আছে। তাহলে 47% টাইমে যে অ্যালার্ম বাজতেছে এবং অ্যাকচুয়ালি বার্গলারি হচ্ছে। সো ফলস অ্যালার্মও কিন্তু বাজে, ঠিক আছে। বাকি টাইমে হচ্ছে অ্যালার্ম বাজে কিন্তু বার্গলারি হয় না আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি যদি আমাদের এভাবে ডিস্ট্রিবিউশন টেবিল থেকে বের করতে হয়। ওকে, সো এখানে কি এগুলা করে দিছে, এই যে এখানে হচ্ছে যে 0.47 আসছে এটা, আর এটা হচ্ছে কোনটা জানি আরেকটা কি নাই, এই যে এটা হচ্ছে 0.9 আসছে। 90% টাইম হচ্ছে বার্গলারি হলে অ্যালার্ম বাজে, কিন্তু ফলস অ্যালার্ম বাজারও পসিবিলিটি আছে আর কি, ঠিক আছে। এখানে ফলস অ্যালার্ম বাজার পসিবিলিটি হচ্ছে 53 আই গেস, এই যে এটা। আচ্ছা, তো এতটুকু কি বুঝতে পারছি, বলেন তো কারো কি কোনো কোয়েশ্চেন আছে, বা যে ফলো করতেছেন সে কি বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকি থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আমরা এখান থেকে এই একটা এক্সাম্পল আছে, বাট এটার জন্য আসলে ডিফারেন্ট একটা সূত্র লাগে, বাইসিয়ান থিওরাম, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখি, কয়টা বাজে, 9:43 বাজে। সো একটা এক্সাম্পল দেখি, তারপরে এই যে ইন্ডিপেন্ডেন্স, কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স, এগুলো হচ্ছে আমরা নেক্সট দিন দেখব।
সো এখানে আরেকটা एग्जांपल আছে যে কলেজ এক্সামে হচ্ছে চিট করার প্রবাবিলিটি আর কি, ঠিক আছে। সো এটা আবার জেন্ডার ওয়াইজ আলাদা করছে। সো তোমার একটা হচ্ছে ইয়েস নো যে সে চিট করছে নাকি করে নাই, আর একটা হচ্ছে সে মেল নাকি ফিমেল, ঠিক আছে। এইভাবে ডিস্ট্রিবিউশন টেবিলটা দেওয়া। সো ডিস্ট্রিবিউশন টেবিলটা থেকে আমাদের কিন্তু এই যে এই ধরনের কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে হইতে পারে। ওকে, তো একটু দেখি যেরকম কথাই হচ্ছে থাকতে পারে। আচ্ছা, এটা আবার ডিফারেন্ট। এখানে হচ্ছে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডের একটা আছে। এটা দেখি, এটা দেখি। আচ্ছা, সো এখানে কি বলছে, সো দেখেন আমাদের এই ডিস্ট্রিবিউশনটা আবার আলাদা একটা ডিস্ট্রিবিউশন। মেল ফিমেল তো দেওয়াই আছে জেন্ডার ওয়াইজ, যে মেল অথবা ফিমেল। সো মেল ফিমেলটাও কিন্তু আপনি এভাবেই চিন্তা করতে পারেন যে এটা এ আর এটা হচ্ছে নট এ, তাই না। যে একটা কিছু মানে পপুলেশন হচ্ছে মেল হলে বাকিরা হচ্ছে নট এ ফিমেল হবে আর কি, ঠিক আছে। রাইট হ্যান্ডেডটাকে বি নট বি এর মতো চিন্তা করতে পারেন, নট বি। সো একজন মানে যে ডিস্ট্রিবিউশনটা বা যে পপুলেশন রাইট হ্যান্ড হবে বাকি পপুলেশন হচ্ছে লেফট হ্যান্ড হবে। ওকে, সো ওইটা ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া। আবার এখন দেখেন এখানে টোটাল গুলাও লিখে দিছে সাইডে। ওকে, সো আমি শুধু মেলের কিন্তু একটা প্রবাবিলিটি যে এখান থেকেই পাচ্ছি। শুধু মেলের প্রবাবিলিটি কি এটা, শুধু ফিমেলের প্রবাবিলিটি হচ্ছে এটা। মানে মেল হওয়ার প্রবাবিলিটি 0.49, ফিমেল হওয়ার প্রবাবিলিটি 0.51। মানে 51% ফিমেল আছে আর 49% মেল আছে। রাইট হ্যান্ড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 86%, লেফট হ্যান্ড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 14%, রাইট। এই যে এই পুরা ইয়াটা হচ্ছে যোগ করে এখানে দেওয়া আছে। ওকে, আর পুরা টোটালি সব যদি যোগ করি আমার 100% আসবে। ওকে, তো এখন এখান থেকে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট র্যান্ডমলি সিলেক্টেড পারসন। তো এ নাম্বারে বলছে যে মেল গিভেন দ্যাট শি ইজ রাইট হ্যান্ড। শি কেন লিখছে এখানে, হি হবে না, হি হবে। আচ্ছা, যাই হোক, তো একটা মেল গিভেন দ্যাট হি ইজ রাইট হ্যান্ডেড। তো গিভেন দ্যাট যেটা সেই কন্ডিশনটা ট্রু হচ্ছে, মানে এটা হচ্ছে আমার মানে গিভেন কন্ডিশন। তো তার মেল হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে। তার মানে আমার বের করতে হবে পি অফ মেল গিভেন দ্যাট হি ইজ রাইট হ্যান্ডেড। ওকে, সো যদি রাইট হ্যান্ডেড হয় সে মেল কত পারে, মানে মেল হওয়ার প্রবাবিলিটি কত। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, পি অফ এম অ্যান্ড আর ডিভাইডেড বাই হচ্ছে পি অফ আর, তাই না। এই যে এই জিনিসটা। তো এটা দেখেন এখানে ডিস্ট্রিবিউশন টেবিল থেকে এন্ড এর ইয়াটা তো আমরা বেরি করতে পারবো যে 0. মেল এন্ড আর কত, এই যেটা 41%। এটা হচ্ছে রাইট হ্যান্ড হওয়ার প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি অফ আর রাইট হ্যান্ড হওয়ার টোটাল প্রবাবিলিটি। রাইট হ্যান্ড হওয়ার টোটাল প্রবাবিলিটি হচ্ছে 0.86। তো এই যে এরকম 0.41 ডিভাইডেড বাই 0.46 করছে, আমরা 0.477 পাচ্ছি। তার মানে রাইট হ্যান্ডেড হলে সে মেল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এতটুকু, এত পার্সেন্ট। আর এরপরে বি নাম্বারে বলছে যে রাইট হ্যান্ডেড গিভেন দ্যাট শি ইজ এ মেল বা হি ইজ এ মেল আর কি, ঠিক আছে। তার মানে জিনিসটা এরকম যে আমার রাইট হ্যান্ডেড গিভেন দ্যাট এটা হচ্ছে ও হচ্ছে মেল। তাহলে মেল হলে তার রাইট হ্যান্ডেড হওয়ার প্রবাবিলিটি কি, তো এটা হচ্ছে উল্টাটা আর কি, এটার উল্টাটা। তো এটার উল্টাটা আমরা এভাবে বের করতে পারি, পি অফ আর এন্ড এম এম ডিভাইডেড বাই পি অফ এম। সো এই যেটা, সো এখান থেকে টেবিল থেকে জাস্ট ভ্যালুগুলো বসায় আমরা হচ্ছে বের করতে পারি। ইন্ডিপেন্ডেন্টের যে জিনিসটা তো আজকে পড়াই নাই, সো এগুলা বলবো না আজকে। আর এটাও অন্যটার মতোই যেটা দেখাইছি। তো ইন্ডিপেন্ডেন্স এটা পরে আরেকদিন দেখবো। তো ডিস্ট্রিবিউশন টেবিলটা আসলে আমরা তো দুইটা দিয়ে দেখছি, তাই না। আমাদের কিন্তু আসলে মাল্টিপল ভ্যারিয়েবলের ডিস্ট্রিবিউশন থাকতে পারে। যেমন এটার ক্ষেত্রে দেখেন এখানে ডিস্ট্রিবিউশন টেবিলটাতে কয়টা ভ্যারিয়েবল আছে, 3টা ভ্যারিয়েবল। তো 3 বুলিয়ান ভ্যারিয়েবল, একটা হচ্ছে টুথেক, একটা হচ্ছে ক্যাভিটি, আর একটা হচ্ছে শোজ অন এক্সরে, মানে এক্সরেতে দেখাইছে আর কি যে ক্যাভিটি আছে নাকি না, ঠিক আছে। সো 3টা ভ্যারিয়েবলেরও কিন্তু আমার ডিস্ট্রিবিউশন টেবিল থাকতে পারে। তখন কিন্তু আমার এই যে এভাবে ডিস্ট্রিবিউশন টেবিলটা আমি লিখতেছি। তো তো এটা যদি একটু নিই আমি এটাকে ডিস্ট্রিবিউশন টেবিলটা একটু দেখি এটা কেমন ডিস্ট্রিবিউশন টেবিল। কপি টু ক্লিপবোর্ড।
সো টি বলতে বোঝাচ্ছে যে টুথেক আছে নাকি নাই, সি বলতে হচ্ছে ক্যাভিটি আছে নাকি নাই, আর এক্স বলতে বোঝাচ্ছে এক্সরেতে শো করছে নাকি যে ক্যাভিটি আছে নাকি নাই আর কি। ঠিক আছে, এক্সরেতে শো করছে, আর এটা হচ্ছে নট মানে হচ্ছে করে নাই। ঠিক আছে, সো তিনটার জন্য জয়েন্ট প্রবাবিলিটি দেখেন মানে কিভাবে দিছে। টি এর জন্য একটা হচ্ছে আমার ইয়া আছে, টি এর জন্য আমার একটা রো আছে, এই যে টি এর জন্য পুরা একটা রো, আবার নট টি এর জন্য একটা পুরা কলাম আর কি আছে, রো বলতেছি। তো ওইটার আন্ডারে আবার সি আর এক্স আছে, যে আমার এক্স রেতে শো করছে নাকি আবার করে নাই, আবার এক্স রেতে শো করছে করে নাই। এখানে হচ্ছে সি আর নট সি। তো আমার এখানে আসলে কয়টা ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন আছে দেখেন তো, এই ডিস্ট্রিবিউশনটা আসলে কোনটা কি বোঝাচ্ছে এটাও একটু যদি চিন্তা করি আগে। আচ্ছা না, কয়টা আছে এটা দেখি। আমার যেহেতু তিনটা ভ্যারিয়েবল আর প্রত্যেকটার হচ্ছে দুই রকমের আউটকাম আছে, ভ্যারিয়েবল হচ্ছে আমার কয়টা, তিনটা, রাইট, 3 ভ্যারিয়েবল, আর ওর হচ্ছে ভ্যারিয়েবলের আউটকাম বা ভ্যালু হচ্ছে দুইটা করে আছে, ভ্যালু বা আউটকাম, ভ্যালুই লিখি, ভ্যালু আছে হচ্ছে দুইটা করে, তাই না। সো আমার টোটাল ডিস্ট্রিবিউশন টেবিলে এখানে কয় ধরনের ডিস্ট্রিবিউশন থাকবে, এখানে থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8টা। সো দেখি তো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তো আমার নাম্বার অফ ভ্যারিয়েবল আর মানে ভ্যালু কয়টা আছে সেটার উপর বেসিস করে, ভ্যালু বা হচ্ছে আউটকাম যেটাই বলেন না কেন, এটার উপর বেসিস করে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন টেবিলে কয়টা ডিস্ট্রিবিউশন থাকবে সেটা বের করতে পারি। সো আপনাদের কিন্তু এরকম যদি লেখা থাকে যে 5 ভ্যারিয়েবল এবং প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 2 টাইপের হইতে পারে, 2 ভ্যালুস বা আউটকাম দুইটা, তাহলে আমার কয়টা ডিস্ট্রিবিউশন হবে, 2 টু দি পাওয়ার 5টা হবে। ঠিক আছে, যদি 4টা থাকতো ভ্যারিয়েবল তাহলে 16টা হইতো আর কি, 2 টু দি পাওয়ার 4 মানে 16। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখন এখান থেকে ম্যাম আমি টেবিলটা বুঝি নাই ম্যাম। টেবিলটা বুঝাচ্ছি, তিনটার জন্য যে ডিস্ট্রিবিউশন টেবিল এটা বুঝাচ্ছি কিন্তু তিন ধরনের মানে ডিস্ট্রিবিউশন ভ্যালু কয়টা হবে এটা তো বুঝছি, তাই না, যে এই ভ্যালুটা কিভাবে আসছে সেটা বুঝছি না, 2 টু দি পাওয়ার 8 8টা যে ডিস্ট্রিবিউশন আসতেছে কিভাবে আসছে আমি আসলে বুঝি নাই, মানে 2 টু দি পাওয়ার 3 তে 8 হয় তিনটা ভেরিয়েবল, এটা তো বুঝতে পারছি, কিন্তু কিভাবে তিনটা ডিস্ট্রিবিউশন আর কি। এখানে কয়টা ছিল, এখানে দুইটা ভ্যারিয়েবল ছিল, আর আমার ভ্যালু কয়টা মানে প্রত্যেকটা ভ্যালুর কয়টা করে ভ্যালু আছে বা আউটকাম কয়টা করে আছে, দুইটা করে না, বালগারি আর নট বালগারি, অ্যালার্ম আর নট অ্যালার্ম, তাই না। সো আমার ইয়া হচ্ছে এখানে ভ্যারিয়েবল হচ্ছে দুইটা, আউটকামও হচ্ছে দুইটা, তাহলে আমার টোটাল ডিস্ট্রিবিউশন কয়টা হবে এখানে, 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4টা আর কি। ঠিক আছে, সো এইভাবে যদি আমার তিনটা ভ্যারিয়েবল থাকে, তিনটা ভ্যারিয়েবলের জন্য যদি দুইটা করে আউটকাম হয় তাহলে আমার টোটালি ডিস্ট্রিবিউশন কয়টা থাকবে, 8টা হবে। ঠিক আছে, সো এই ডিস্ট্রিবিউশন টেবিলটা আমরা একটু দেখি, তাহলে বুঝবেন যে আসলে এগুলোর ভ্যালুগুলো কি বোঝাচ্ছে। সো এই ভ্যালুটা আসলে কি, এই ভ্যালুটা দেখেন টি এক্স এবং সি এর একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন, তাহলে আমার প্রবাবিলিটি অফ টুথেক হওয়া অ্যান্ড ক্যাভিটি থাকা অ্যান্ড এক্সরেতেও ধরা পড়ছে সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.108। ওকে, তারপরে যদি এটার কথা বলি, এটা কি, এটা হচ্ছে দেখেন নট টুথেক, টুথেক নাই, ক্যাভিটিও নাই, কিন্তু এক্সরেতে ধরা পড়ছে। ঠিক আছে, তো প্রবাবিলিটি অফ নট টুথেক আবার নট ক্যাভিটি, ক্যাভিটিও নাই কিন্তু আবার এক্সরেতে ধরা পড়ছে, সো এক্স সেটা, তাহলে সেটার জন্য আমার প্রবাবিলিটি কত, 0.144, মানে তিনটা ইভেন্ট একসাথে হওয়ার প্রবাবিলিটি আর কি, যে টুথেক নাই, ক্যাভিটি সরি টুথেক আছে, ক্যাভিটি আছে এবং এক্সরেতেও ধরা পড়ছে, সেটা প্রবাবিলিটি হচ্ছে এটা একসাথে হওয়ার প্রবাবিলিটি। তো টুথেক নাই, ক্যাভিটিও নাই কিন্তু আবার এক্সরেতে ধরা পড়ছে, সেটার প্রবাবিলিটি হচ্ছে এটা, তিনটা ইভেন্ট একসাথে হওয়ার প্রবাবিলিটি। সো এরকম করে প্রত্যেকটা তিনটা যেহেতু ডিফারেন্ট ইভেন্ট, তিনটা ইভেন্ট বলতে আসলে ইভেন্ট তিনটা বা ভ্যারিয়েবল তিনটা, কিন্তু আমার ওদের আউটকাম তো দুই রকমের প্রত্যেকেরই, তাই না, বা দুইটারই হচ্ছে দুইটা করে ভ্যালু আছে, প্রত্যেকটা ইভেন্টেরই দুইটা করে ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি। তাহলে আমার কি টোটালি কয় ধরনের ডিস্ট্রিবিউশন হবে, 8 ধরনের ডিস্ট্রিবিউশন হবে, তাই না। প্রত্যেকটারই কিন্তু মিনিং আছে, যেমন এটার মিনিং কি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ নট টি অ্যান্ড নট এক্স, কিন্তু সরি সি দিই তারপরে এক্স দিই, সো এটা হচ্ছে আমার এই যে সি রো থেকে আসতেছে, তাহলে সি অ্যান্ড নট এক্স, তাহলে আমার ওর টুথেক নাই কিন্তু ক্যাভিটি আছে কিন্তু এক্সরেতে ধরা পড়ে নাই, এরকম হচ্ছে
0.008 ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন অফ টেবিল অফ 3 ডিফারেন্ট ভ্যারিয়েবলস। ওকে, সো এখান থেকেও আপনাদের কোয়েশ্চেন আসতে পারে এরকম ইয়া থেকেও। তো সবগুলোর সাম যদি করি, মানে যেখানে দেখেন যেটা বলছে যে সাম হবে 1, তো আমি যদি সবগুলাকে সাম করি আমার হচ্ছে প্রবাবিলিটি সাম হচ্ছে 1 হবে। ওকে, তিনটার জন্য। সো এটা থেকে কি কি বের করা যায় একটু দেখি। এখান থেকে অনেক কিছু বের করা যাবে, ওরা কি কি বের করছে এটা দেখি। তো এখান থেকে যে লেটস সে এই যে মার্জিনাল প্রবাবিলিটিও বের করছে আর একটা ইয়া জয়েন্ট প্রবাবিলিটিও বের করছে। আচ্ছা, তো আমরা নিজেদের মতো একটা বের করি। সো প্রবাবিলিটি অফ টি বা টুথেক এন্ড হচ্ছে এন্ডটা ওরা দেখাইছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এন্ড হচ্ছে লেটস সে ক্যাভিটি বের করতেছে। ঠিক আছে, সো এটা দেখি এখানে কিভাবে আসবে। সো টুথেক আছে, হ্যাঁ টুথেক আছে মানে হচ্ছে এটা, রাইট? এটা হচ্ছে টুথেক, এই যে টি শুধু টি এরিয়াটা, নট টি হচ্ছে এটা। সো টুথেকের জন্য এই পুরা কলামটা যাবে এবং ক্যাভিটির জন্য কোনটা যাবে? ক্যাভিটির জন্য যাবে হচ্ছে এই যে এটা। সো দুইটা ইন্টারসেকশন করতেছে কোন জায়গায়? এই জায়গায়, তাই না? তাহলে আমার এইটার যদি প্রবাবিলিটি বের করতে চাই এই দুইটাকে আমার যোগ করতে হবে। তো 0.108 যোগ 0.012। ওকে, সো এটার যে ভ্যালু আসবে সেটাই হচ্ছে প্রবাবিলিটি অফ টুথেক এন্ড ক্যাভিটি। এবার আরেকটা ডিফারেন্ট দেখি। লেটস সে হচ্ছে প্রবাবিলিটি অফ নট টি বা নট টুথেক, না এভাবে বের করি। প্রবাবিলিটি অফ লেটস সে ক্যাভিটি এন্ড হচ্ছে লেটস সে হচ্ছে এক্স-রে। ঠিক আছে, এক্স-রেটা আর কি, হ্যাঁ ইয়েস, নট ক্যাভিটি এন্ড এক্স-রে আর কি, এটা বের করতে চাচ্ছি। সো আমার নট ক্যাভিটির জন্য রো হচ্ছে এটা, বা কলাম বা রো যেটাই বলেন না কেন, এটা হচ্ছে নট ক্যাভিটি। সো নট ক্যাভিটির জন্য এটা, এবং এক্স-রে ইয়েস যেটা ট্রু যেটা, সেটা কোথায় কোথায় আছে দেখেন তো। এখানে একটা আছে, আবার এখানে একটা আছে। সো আমার ইন্টারসেকশন পয়েন্ট এটা একটা, আবার হচ্ছে এটা একটা। তাহলে আমার টোটালি যোগ হবে হচ্ছে এই দুইটা একসাথে 0.016 যোগ হচ্ছে 0.144। ঠিক আছে, সো আমার এই দুই জায়গা থেকে নেওয়া লাগছে, বিকজ এখানেও একটা এক্স এর জন্য রো আছে, এখানেও একটা এক্স এর জন্য রো আছে। তো ক্যাভিটির সাথে এই দুইটা জায়গায় ইন্টারসেকশন হচ্ছে। তো এটা হচ্ছে ক্যাভিটি অফ এক্স এন্ড এক্স রে আর কি একসাথে। তারপরে যদি আরেকটা বের করতে চাই, আমি বের করব হচ্ছে শুধু প্রবাবিলিটি অফ ক্যাভিটি, শুধু ক্যাভিটি বের করতে চাই। তো শুধু ক্যাভিটির জন্য আমরা কি করব? এই যে পুরা ক্যাভিটির যে রোটা আছে পুরাটাকে যোগ দিব। সো এটা হচ্ছে এখানে এই যে দেখেন 0.108, 0.012, 0.072 আর 0.08 পুরোটা যোগ করে প্রবাবিলিটি অফ ক্যাভিটির মার্জিনাল প্রবাবিলিটি হচ্ছে 0.2। ঠিক আছে, এই যে প্রবাবিলিটি ক্যাভিটিটাকে কি বলা হয়? মার্জিনাল প্রবাবিলিটি বলা হয়। ওকে, তো মার্জিনালাইজেশন করলে আমরা পুরাটা সবগুলোকে যোগ করলাম। ওকে, তো এখন যদি কন্ডিশনাল প্রবাবিলিটি বের করি, তো নট প্রবাবিলিটি এন্ড টুথেক এটা যদি বের করতে চাই, এটা হচ্ছে নট ক্যাভিটি আর হচ্ছে টুথেক। তাহলে প্রবাবিলিটি অফ নট ক্যাভিটি given that toothache আছে। ওকে, সো এটা যদি বের করতে চাই, তো আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র কি ছিল? প্রবাবিলিটি অফ
নট ক্যাভিটি যেটাই থাকবে a and b এর and করব ক্যাভিটি and probability of and হচ্ছে toothache divided by probability of toothache. ওকে, সো ভ্যালুগুলো কি হবে? সো নট ক্যাভিটি এন্ড টুথেক। সো নট ক্যাভিটির রো হচ্ছে আমার এটা, সাথে টুথেক আছে, তার মানে হচ্ছে এটা, মানে 0.016 যোগ 0.064, এই দুটাকে যোগ করলাম। এবং শুধু টুথেকের জন্য আমার কি এই পুরা টি এর যে পুরাটা আছে পুরাটাকে যোগ করতে হবে। তাহলে আমার 0.108 যোগ 0.012 যোগ 0.016 যোগ 0.064, ঠিক আছে? তার মানে আমি 4টাকে যোগ করছি, মার্জিনাল প্রবাবিলিটি বের করছি। সো এই যে ভ্যালুটা আসবে 0.4, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি। তো এখানে আরো কয়েকটা দেওয়া আছে, এটা আমরা মানে এটা আপনারা নিজেরা দেখতে পারেন আর কি। যেমন এই যে ক্যাভিটি এন্ড টুথেকের একটা সেম ভাবে সূত্র দিয়ে করে দিচ্ছে। ওকে, তো ইন্ডিপেন্ডেন্স গুলো আমরা নেক্সট দিন পড়বো, আর এই যে বায়াস রুলের যা যা আছে এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখবো আর কি, কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স এর। তো এখন পর্যন্ত যা যা বললাম, কোনো বুঝতে কোনো প্রবলেম?